আশা করতে পারি এখান থেকে তোমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা ইনশাল্লাহ পূরণ হবে। চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবঙ্গের কোথায় জন্মগ্রহণ করেন? 24 পরগনা, রানাঘাট, শিলিগুড়ি এবং মেদিনীপুর। আমরা জানি এখানে সঠিক উত্তর হচ্ছে তিনি মেদিনীপুরে কি করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আমাদের কি রাখতে হবে? মেদিনীপুর দেখাতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দানশীলতার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি নামে পরিচিত ছিল? দয়ার সাগর, প্রেমের সাগর, বিদ্যাসাগর এবং বিদ্যাবিদ। সঠিক উত্তর হচ্ছে তিনি মূলত দয়ার সাগর। তিনি পড়াশোনা বা তার জ্ঞানের জন্য তিনি সুখ্যাতি অর্জন করেছেন বিদ্যাসাগর নামে, এবং তিনি যে দান দক্ষিণা করতেন এটার জন্য তার একটা পরিচিত ছিল, তাকে মানুষ দয়ার সাগরও বলতো। চলো 3 নম্বর প্রশ্ন আমরা যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন আছে, কে দামেস্কের শাসনকর্তার সমব্যবহারে গিয়েছিলেন? হ্যাঁ, আলী ইবনে আব্বাস, আলী ইবনে আব্বাস, তারপর হচ্ছে আব্বাস আলী, হযরত উমর, হযরত আলী। সঠিক উত্তর হচ্ছে আলী ইবনে আব্বাস। এর পরবর্তী প্রশ্ন আমরা কি দেখতে পাচ্ছি দেখো, সবকিছু বুঝতে পেরে কে কিছুক্ষণ মৌন হয়ে রইলেন? মৌন মানে একটু চুপচাপ বসে রইলেন। গৃহস্বামী, গৃহের চাকর, গৃহকর্মী, গৃহের আয়া। তাহলে এখানে মূলত সঠিক উত্তর হচ্ছে গৃহস্বামী। গৃহস্বামী একটু মৌন, একটু নিচু হয়ে রইলেন, একটু স্থির হয়ে রইলেন। আসলে প্রস্থানের সময় আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসের হাতে কি ছিলেন, কি দিলেন? মূলত স্বর্ণের চুড়ি, স্বর্ণের থলি দিলেন, স্বর্ণের খলি, স্বর্ণের ঘড়ি। মূলত স্বর্ণের থলি ছিল, কি ছিল? স্বর্ণের একটা থলি এই দিয়েছিলেন আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসের হাতে। তাহলে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারিলাম উক্তিটি কে করেছেন? মামুন খলিফা, দামেস্কের বন্দি নাগরিক এবং আলী ইবনে আব্বাস খলিফা আল মনসুর। আলী ইবনে আব্বাস এই কথাটি বলেছেন, অর্থাৎ যিনি একটা মানুষ বৃদ্ধ যাকে বলা হচ্ছে, ওই মানুষটা এক সময় আলী ইবনে আব্বাসকে কি করেছিলেন? উপকার করেছিলেন। এবং সেই আলী ইবনে আব্বাস এর যখন খলিফা আল মামুনের দরবারে যখন এই ভৃত্য দোষী সাব্যস্ত হয়ে আসে, এবং সে পরবর্তীতে আলী ইবনে আব্বাস সেই ভৃত্যকে চিনতে পারে, ওই লোকটাকে চিনতে পারে যে তাকে আগে কি করেছিল, উপকার করেছিল তার, এবং সেটা চিনতে পারার পর তার তার ক্ষমার জন্য কি এই খলিফার কাছে আর্জি জানায়, এবং খলিফা তাকে কি করে দেয়? ক্ষমা করে দেয়, এবং সে প্রমাণিত হয় যে সে আবার নির্দোষ ছিলেন। 7 নম্বর, যে প্রাণ রক্ষা করিয়া আপন প্রাণ রক্ষার্থে এতক্ষণে সে প্রাণের বিনাশের কারণ হইব, তাহা কখনো হইবে না উক্তিটি কে করেছেন? আলী ইবনে আব্বাস। কে করেছেন? আলী ইবনে আব্বাস করেছেন। 8 নম্বর প্রশ্ন, কে প্রাতকালে বন্দী ব্যক্তির মুক্তির জন্য খলিফা মামুনের নিকট হাজির হয়েছিলেন? প্রাতকালে মানে সকাল বেলায় হচ্ছে কে মুক্তির জন্য গিয়েছিলেন? এটা ওই যে মুক্তির জন্য গিয়েছিলেন, বন্দী ব্যক্তির যে মুক্তির জন্য গিয়েছিলেন, বন্দী ব্যক্তির যে মুক্তির জন্য গিয়েছিলেন কে? আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস কার কাছে? খলিফা মামুনের কাছে তিনি কি করেছিলেন? আর্জি জানাতে গিয়েছিলেন। কারণ উপকার, তোমার যে মানুষটা উপকার করবে তুমি তার উপকার করবে না, কৃতজ্ঞতা বোধ তোমাদের দেখাতে হবে, ঠিক আছে? তাহলে অকৃতজ্ঞ হিসেবে আমরা কি হব? পরিগণিত হব। 9 নম্বর প্রশ্ন, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। উক্তিটির মাধ্যমে কার প্রাণদণ্ডের কথা বলা হচ্ছে? আলী ইবনে আব্বাসের, দামেস্কের নাগরিকের, হারুনুর রশিদের, দামেস্কের নতুন শাসকের আলী ইবনে আব্বাসের কথা বলা হচ্ছে। যদি আলী ইবনে আব্বাস ওই বন্দী ব্যক্তিকে যদি তিনি চুরি করে যদি ছেড়ে দিয়ে থাকেন, হ্যাঁ, খলিফার অনুমতি ছাড়া যদি ছেড়ে দিয়ে থাকেন, তাহলে ওই আলী ইবনে আব্বাসের কি হতে পারে? প্রাণদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারত। তাহলে সঠিক উত্তর আলী ইবনে আব্বাসের। 10 নম্বর, যে ব্যক্তির এরূপ প্রকৃতি, এরূপ মতি, তিনি কখনোই দুরাচার নহেন, উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে? আলী ইবনে আব্বাসের সম্পর্কে, ক্ষমতাচ্যুত শাসকের সম্পর্কে, খলিফা মামুনের সম্পর্কে,
বন্দির সম্পর্কে, মূলত কি বন্দির সম্পর্কে বলা হয়েছে, যিনি এমন একজন ব্যক্তি যিনি মানুষের সেবা করেন, যারা বিপদগ্রস্ত মানুষের সেবা করেন, ওই রকম একটা মানুষ কেমন করে সে খারাপ হতে পারে, কেমন করে সে খারাপ কাজ করতে পারে বা দোষ করতে পারে। এই কথা কে বলেছে? এই কথা বলেছিল আলী ইবনে আব্বাস। এবং কার সম্পর্কে এটা? উক্তিটি হচ্ছে কার সম্পর্কে? এটা হচ্ছে বন্দী যে ব্যক্তিটি ছিল তার সম্পর্কে মূলত এই উক্ত কথাটি বলা হয়েছে। কারা বন্দী ব্যক্তির সর্বনাশ করতে উদ্যত হয়েছে? কারা বন্দী ব্যক্তির সর্বনাশ করতে উদ্যত হয়েছে? কারা হয়েছিল? নিজ প্রকৃতি, পরহিংস এবং দুরাত্মারা, এই সব কিছুই এখানে মূলত সঠিক উত্তর। সবাই ক্ষতি করতে চেয়েছিল ওই বুকটা। এরপর হচ্ছে খলিফা মামুন কেমন পুরুষ ছিলেন? খলিফা মামুন হচ্ছে মহামতি ও উন্নত চিত্তের মানুষ ছিলেন, মূলত এটাই সঠিক উত্তর। আমরা বাহিরে না যাই, তিনি খুবই ভালো এবং উন্নত মনস্ক মানুষ ছিলেন। কার দানশীলতা ও ন্যায়শীলতা দেখে খলিফা মামুন অনেক আনন্দিত হন? আলী ইবনে আব্বাসের। বন্দির যে দানশীলতা, যে সেবা পরায়ণতা, এটা দেখে খলিফা কি হন? একেবারে মুগ্ধ হন, আনন্দিত হয়ে যান এবং পরবর্তীতে তাকে কি করে দেন? ক্ষমা করে দেন। 14 অবিলম্বে এই সংবাদ দাও আমার নিকট লইয়া আইসো। কাকে নিয়ে আসার কথা বলা হচ্ছে? বন্দিকে। কি বন্দিকে নিয়ে আসার কথা বলা হচ্ছে। এরপর হচ্ছে 15 নম্বর, নিরীক্ষণ শব্দের অর্থ কি? নিরীক্ষণ অর্থ হচ্ছে মনোযোগ দিয়ে দেখা, নিরক্ষর আবিষ্কার এবং হচ্ছে প্রকাশ। তাহলে নিরক্ষণ অর্থ কি? মনোযোগ দিয়ে কোনো কিছু দেখাকে আমরা কি বলি? নিরীক্ষণ করা বলি। 16 নম্বর, প্রতিপ্রফুল্ল লোচন শব্দটি দিয়ে মূলত কয়টি শব্দ যুক্ত করা হয়েছে? তাহলে এখানে শব্দ হচ্ছে, আমরা প্রথমে পাচ্ছি হচ্ছে প্রতি, এবং হচ্ছে প্রফুল্ল পাচ্ছি, কি পাচ্ছি? প্রফুল্ল পাচ্ছি। এছাড়া আরেকটা শব্দ পাচ্ছি, সেটা হচ্ছে কি? লোচন। তাহলে মূলত আমরা কয়টা পাই গেলাম? 1 2 3, তিনটা শব্দ পেলাম। তাহলে এখানে সঠিক উত্তর কত হবে? 3 হবে। এরপরে আমরা যাচ্ছি 17, কোন দুটি শব্দ মিলে প্রত্যাগমন হয়েছে? কোন দুটি শব্দ মিলে প্রত্যাগমন? এটা সমাস, তাহলে প্রতি, সমাস না, আমি সরি, এটা সন্ধির মাধ্যমে হয়েছে। সন্ধিজাত শব্দ সন্ধির মাধ্যমে হয়েছে। তাহলে সেটা কি? প্রতি প্লাস হচ্ছে কি? আগমন। প্রতি প্লাস হচ্ছে আগমন, ঠিক আছে, এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে প্রতি ও আগমন কি? প্রতি ও আগমন মূলত সঠিক উত্তর হচ্ছে এটা। 18, কত সালে আব্বাসীয় খলিফা বাগদাদ নগরী প্রতিষ্ঠা করে? কত সালে এই বাগদাদ নগরী আসলে ইসলামী সাম্রাজ্যের ক্ষেত্রে বা আব্বাসীয় খিলাফতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আব্বাসীয় খিলাফত হচ্ছে কত সালে মূলত এটা এই নগরীটি প্রতিষ্ঠা করে? এই নগরী প্রতিষ্ঠা করেছিল হচ্ছে 763 খ্রিস্টাব্দে এই নগরীতে কি হয়? প্রতিষ্ঠা করা। উমাইয়া খিলাফতের পরে যে ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে আব্বাসীয় খিলাফত। এবং আব্বাসীয় খিলাফতের পরবর্তী সময় তারা যখন তাদের শাসন ব্যবস্থা যখন ভঙ্গুর হয়ে যায়, তখন প্রতিষ্ঠা পায় হচ্ছে অটোমান সাম্রাজ্য নামে যে সাম্রাজ্যটি রয়েছে, যে বর্তমান তুরস্ক কেন্দ্রিক, বা আমরা যে কুরুল উসমান দেখি না, ওসমান গাজী এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। 19, খলিফা মামুনের শাসন কাল কত ছিল? খলিফা মামুনের শাসনকাল হচ্ছে এইটা প্রথমটা হবে, ঠিক আছে, 784 থেকে 833 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেছেন। 20, মুসলিম রাষ্ট্রের সর্বপ্রধান শাসনকর্তা কি বলা হয়? মুসলিম রাষ্ট্রের সর্বপ্রধান মানে সবার উপরে যে শাসন করতে থাকেন তাকে বলা হয় খলিফা। তাকে বলা হয় কি? খলিফা। খলিফা হচ্ছে সবার উপরে থাকে, খলিফা কি? সবার উপরে থাকে। ওকে। 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর, প্রত্যুপকার রচনাটি কোথা থেকে সংকলন করা হয়েছে? প্রত্যুপকার রচনাটি হচ্ছে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি থেকে এটা কি করা হয়েছে? সংকলন করা হয়েছে। এরপরে 22 নম্বর প্রশ্ন, উপকারের জন্য কে নিজের জীবনের ঝুঁকি নেন? উপকারের জন্য যে বন্দী ব্যক্তি ছিল তার যে শেখ উপকার করেছিল কার? শেখ উপকার করেছিল আব্বাসের কি করেছিল? উপকার করেছিল, মানে আলী ইবনে আব্বাসের উপকার করেছিল। এবং এই বন্দী ব্যক্তিটিকে যে কোনো দোষ করে নাই, যে কোনো কি করে নাই, দোষ করে নাই, সে নির্দোষ, ওই ব্যক্তির মুক্তির জন্য খলিফার কাছে আরজি জানায় কে? আলী ইবনে আব্বাস। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? এবং এমন ভাবে ঝুঁকি নিয়েছিল, হয়তো তার এটা যদি কোনো সে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, আলী ইবনে আব্বাস তার মৃত্যুদণ্ডও হতে পারতো।
23 নম্বর প্রশ্ন, প্রত্যুপকার গল্পে নিঃস্বার্থ উপকারী কি? প্রত্যুপকার গল্পে নিঃস্বার্থ উপকারী হচ্ছে আলী ইবনে আব্বাস, আলী ইবনে আব্বাস। এরপরে আমাদের 24 নম্বর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একাধারে পণ্ডিত, সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ। তিনটাই হবে, কি হবে? তিনটাই হবে। এরপর 25 নম্বর, বর্ণপরিচয় একটি। বর্ণপরিচয় একটি হচ্ছে শিশু পাঠ্য বই এবং সাহিত্যের বই নয়, এটা মূলত একটা সাহিত্যের বই না, এটা হচ্ছে ভাষা শিক্ষার বই। 1-3 কত? তাহলে আমাদের 6 নম্বর 1-3। এরপরে আমরা যাচ্ছি 26 নম্বর প্রশ্নে, বন্দি ব্যক্তিটির অন্তরীণ ছিলেন কে? ব্যক্তিটি অন্তরীণ ছিলেন বা রাজগৃহে না রাজার ঘরে এখানে বন্দীকে রাখা হবে? রাজার ঘরে কখনো বন্দীকে রাখা হবে? কখনো না। আলী ইবনে আব্বাসের গৃহে ছিলেন, হ্যাঁ ওটা ঠিক আছে। এবং দামেস্কের নাগরিক ছিলেন। সে কি ছিল? দামেস্কের নাগরিক ছিল। 27, প্রতিপ্রফুল্ল লোচন শব্দটি মূলত গঠিত হয় প্রীতি প্রফুল্ল লোচন। তিনটাই আছে, কয়টা আছে? তিনটাই আছে, তিনটাই। সঠিক উত্তর হচ্ছে 1-2-3। এরপর 28, একজন নিঃস্বার্থ উপকারী অন্যজন। একজন হচ্ছে নিঃস্বার্থ উপকারী, একজন হচ্ছে নিঃস্বার্থ উপকারী, অন্যজন সে কে ছিল? নিঃস্বার্থ উপকারী ছিল বন্দি ব্যক্তিটি। কি বন্দি ব্যক্তিটি? বন্দি ব্যক্তিটি। আর আলী ইবনে আব্বাস, আলী ইবনে আব্বাস, আব্বাস ছিলেন কিরকম? সকৃতজ্ঞ ছিলেন, অকৃতজ্ঞ কখনোই ছিলেন না। তিনি উপকারী ছিলেন, ওই বন্ধু ব্যক্তিটি তিনি উপকার করেছেন। তাহলে 1 এবং কি 3, খ নাম্বার। এরপর আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি 29 নম্বর প্রশ্নে, সেটা একটু খেয়াল করো। এই উদ্দীপকটি পড়ে আমাদের 29 এবং 30 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। উদ্দীপকে বলা হচ্ছে, একদিন রহমান একটি আম গাছের নিচে ছায়ার জন্য বসেছিল। এই সময় বাগানের মালিক তাকে চোর সন্দেহ করে বাগানের মালিকের কাছে ধরে নিয়ে আসে এবং মালিক তাকে একটি খুঁটির সাথে বেঁধে রাখে। সেখানে উপস্থিত চৌকিদার তাকে চিনতে পারে এবং কারণ 5 বছর আগে সে তার একমাত্র সন্তানকে পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল। অতঃপর সে মালিকের কাছে তার উপকারের কথা বললে মানুষ সব শুনে তাকে ছেড়ে দেয়। যাওয়ার সময় তাকে বাগান থেকে কিছু ফাঁকা আম দিয়ে দেয়। তাহলে উদ্দীপকের রহমান প্রত্যুপকার উপকার গল্পে উদ্দীপকের কি প্রত্যুপকার গল্পে কার সাথে মূলত কি হয়? তাহলে সঠিক উত্তর হবে ওই বন্দি ব্যক্তিদের সাথে। কে? বন্দি ব্যক্তিদের সাথে। এরপর হচ্ছে উদ্দীপকের বাগানের মালিকের সাথে প্রত্যুপকার গল্পে খলিফা মামুনের মিল রয়েছে মহৎ এবং উন্নত চিত্র। 1 এবং 2 কঠোর নয়, কঠোরতার কোনো কিছুই এখানে দেখা যায়নি। তারপর 31, এইটি পরে হচ্ছে 31 এবং 32 এর উত্তর দিতে হবে উদ্দীপকটি পরে আমাদের। গ্রামে চুরি করার সন্দেহে জনৈক দোষী ব্যক্তিকে সেই গ্রামেরই এক প্রবীণ ব্যক্তি করিম হেফাজতে বন্দী করে রাখা হয়। পরে করিম সেই ব্যক্তিকে চিনতে পারে এবং যে অতীতে তার দ্বারা উপকৃত হয়েছিল তিনি করিমের কাছে, মানে মিস্টার করিম আর কি, করিমের কাছে বলেন যে সে নির্দোষ। করিম সব বুঝতে পেরে তাকে তৎক্ষণাৎ চলে যাওয়ার প্রস্তাব দেয় এবং কিন্তু জনৈক ব্যক্তি যেতে রাজি হয় না। উদ্দীপকে জনৈক দোষী ব্যক্তি প্রত্যুপকার গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? উক্ত ব্যক্তিটি হচ্ছে দামেস্কের নাগরিক, মানে ওই যে বন্দী ব্যক্তিটির প্রতিনিধিত্ব করেন। 32, উদ্দীপকের করিম ও প্রত্যুপকার গল্পের আলী ইবনে আব্বাস বন্দী দেশ ছেড়ে দিতে চায় নিরপরাধী বলে। হ্যাঁ, এটা সত্য কথা। অতীতকৃত কর্ম জানে বলে তারা দোষী বলে। 1 এবং 2 হবে, 3 কখনো হবে না। এরপর হচ্ছে 33 প্রশ্ন, রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিল? রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিল। আর এটার ইংরেজি হচ্ছে সং অফারিং। এবং নোবেল পুরস্কার পেয়েছিল 1913। কত? 1913 খ্রিস্টাব্দে তিনি কি পান? নোবেল পুরস্কার পান কত? 1913 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি কাব্যের জন্য। ঠিক আছে। এবার এশীয়দের মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে। এরপর হচ্ছে 34, এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কারকে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা আমরা জানি। এরপরে 35, কত বছর বয়সে রবীন্দ্রনাথ বনফুল কাব্যটি রচনা করেন? মাত্র 15 বছর বয়সে তিনি বনফুল কাব্যটি রচনা করেছেন, মাত্র 15 বছর বয়সে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861 এবং মৃত্যু হচ্ছে কত? 1941 সালে। 1941 সালে তিনি কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। আর জন্ম ছিল কত? 1861। ওকে।
37 ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে? ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখা হচ্ছে তার বাবা। তার বাবার নাম কি ছিল? সুহাসিনীর বাবার নাম ছিল বাণীকণ্ঠ। কি কণ্ঠ? বাণীকণ্ঠ হচ্ছে তার বাবা। এর বাণীকণ্ঠ হচ্ছে সুভাষিনী রেখেছিল। সুভাষিনী মানে যার মুখের ভাষা সুন্দর, যার মুখের ভাষা, যার মুখের ভাষা কি? ভাষা সুন্দর, তাকে কি বলে? সুভাষিনী বলে। সুন্দর, ঠিক আছে, তাকে কি বলে? সুভাষিনী বলে। কিন্তু তার সে তো কথাই বলতে পারতো না, বোবা একজন মেয়ে ছিল। তখন কে জানিত সে বোবা হইবে? এখানে কার কথা বলা হয়েছে? সুভাষিনীর কথা বলা হয়েছে। কার কথা? সুভাষিনীর কথা। কেউ কি জানতে পারতো তার সে যে বোবা হবে? সুভাষিনীর নাম কে রেখেছিল? সুভাষিনীর নাম হচ্ছে সুভাষিনীর বাবা রেখেছিল। কে রেখেছিল? বাবা রেখেছিল। এরপর হচ্ছে পিতামাতার নীরব হৃদয় বার বলতে শোভা গল্পের মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে? মা বাবার হৃদয়ের কোনটি? বেকুলতা দুশ্চিন্তাকে। বেকুলতা নয়, দুশ্চিন্তা হবে। কি হবে? দুশ্চিন্তা। 41 সুভাষিনীরা কয় বোন ছিল? সুভাষিনীর মোট 3 বোন ছিল। তো সে সহ 3টা ছিল। একটা নাম ছিল সুকেশিনী, একটা নাম ছিল একটা নাম সুকেশিনী, একটা নাম সুভাষিনী, একটা নাম হচ্ছে সুহাসিনী। হ্যাঁ, 3 জন বোন ছিল। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে, সাধারণের দৃষ্টিপথ থেকে কে সবসময় নিজেকে গোপন করে রাখতে চেষ্টা করত? সে হচ্ছে কে? ওই যে বুবা প্রকৃতির মেয়েটি, তার নাম হচ্ছে কি? শুভা। তার নাম হচ্ছে কি? শুভা। এবং শোভা গল্পে পিতামাতার মনে কে সর্বদা জাগরুক ছিল? কে সর্বদা জাগরুক ছিল? সুভাষিনী সর্বদা জাগরুক ছিল। এরপর হচ্ছে শোভা গল্পে কোন উক্তিটিতে শোভার মনের ভাব চোখের ভাষার মর্মার্থ প্রকাশ পেয়েছে? কে কোনটা পেয়েছে? তাহার সঠিক উত্তর হচ্ছে এখানে কালো চোখ দিয়ে। কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না। কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না। তাহার যাহার ভাষা নেই তাহার চোখের ভাষা, ও সে মানে যার হচ্ছে ভাষা নেই তার চোখের ভাষা দিয়ে সবকিছু কি করতে হয়? বর্ণনা করা যায়। 45 নদীর একেবারে উপরে কার ঘর? নদীর একেবারে হচ্ছে বাণীকণ্ঠের ঘর। এরপরে কাজকর্মে যখন অবসর পায় তখন সে ওই নদীর তীরে আসিয়া বসে। কে নদীর তীরে কে আসিয়া বসতো? আমরা জানি শুভা, মানে যিনি হচ্ছে সুভাষিনী। সে নদীর তীরে এসে বসে থাকতো, কারণ হচ্ছে তার ঘরটা ছিল হচ্ছে নদীর একেবারে কাছেই, একটু উপরে করে একটু কাছেই ঘরটা ছিল। এরপরে দেখো, শোভা গল্পের শোভার জীবন চিত্রের সাথে প্রকৃতির সাদৃশ্য কিসে? প্রকৃতির সাদৃশ্য হচ্ছে বেদনায়, সৌন্দর্যে, রুদ্ররূপে এবং হচ্ছে ভাষায়। সঠিক উত্তর হচ্ছে কি? ভাষায়। এরপরে প্রশ্ন, কে শোভার গা চাটতো? কে শোভার গা চাটতো? শোভার গা চাটতো হচ্ছে পাঙ্গুলি। পাঙ্গুলি হচ্ছে কি? শোভার গা চাটতো। শোভার দুটি গাভী ছিল। শোভার কয়টি ছিল? দুটি গাভী ছিল। দুটি কি ছিল? গাভী। একটার নাম হচ্ছে সর্বশী, আরেকটার নাম হচ্ছে কি? পাঙ্গুলি। একটা সর্বশেষ, একটা নাম হচ্ছে কি? পাঙ্গুলি। তাহলে পাঙ্গুলি মূলত হচ্ছে তার গা ছেটে দিত। এরপর হচ্ছে শোভাকে নির্বাক ব্যাকুলতার সাথে সান্ত্বনা দিতে চেষ্টা করতো কোনটি? গাভী দুটি। কি? গাভী দুটি তাকে সান্ত্বনা দিত। সে যখন মন ভার করে তাদের সামনে আসতো তখন তার গা চেটে দিয়ে একটু সান্ত্বনা দিত। শোভার সঙ্গীদের মধ্যে ভাষা বিশিষ্ট জীব ছিল কে? ভাষা বিশিষ্ট জীব ছিল হচ্ছে প্রতাপ। হ্যাঁ, একমাত্র ব্যক্তি ছিল যে হচ্ছে শোভার কি ছিল? পরিচিত বা বন্ধু ছিল। হ্যাঁ, সে প্রতাপ ছিল কি? কথা বলতে পারতো, উন্নত জীব। হ্যাঁ, প্রতাপ আবার কি? একটু অকর্ম, কাজকর্ম করো না, বেকার ছেলে। মাছ ধরার সময় কেমন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ? মাছ ধরার সময় সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে যে কথা বলবে না, চুপচাপ থাকবে, মানে হচ্ছে বাক্যহীন সঙ্গী। কি? বাক্যহীন সঙ্গী। 52, তাহলে সুভার গল্প থেকে প্রতাপের জন্য কয়টি করে পান বরাদ্দ করতো? তাহলে সুভা প্রতাপের জন্য একটি করে পান সাজিয়ে নিয়ে যেত, ওই যখন মাছ ধরতো তখন খাওয়ার জন্য। সুভা গল্পের উল্লেখিত গাভীর নির্মদ্য পাতালপুরী কেমন ছিল? মানে নিচের যে সমুদ্র তলদেশে যে পাতালপুরী যাওয়ার যে স্বপ্ন দেখতো কে? শোভা। যেন প্রতাপ তার প্রতি একটা কি দেয়? একটু দৃষ্টি দেয়, তার প্রতি একটা গুরুত্ব দেয়। সে কল্পনা করতো সমুদ্রের তলদেশে গিয়ে যেন মণিমুক্ত সকল কিছু যেন নিয়ে আসতে পারে। সেখানে ছিল হচ্ছে মণিদীপ্ত ছিল। কি ছিল? মণিদীপ্ত। এরপর হচ্ছে কে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারতেছে না। এটা হচ্ছে মূলত নবযৌবনের পদার্পণ। এই যে সুভার যে একটা বয়স হয়েছে, বয়সের একটা চাপলতা তার মধ্যে ধারণ করেছে। নবযৌবনে সে ধাবিত হয়েছে, নবযৌবনে সে উত্থানে পা রেখেছে এবং সেই জিনিসটা সে বুঝতে পেরেছে। বুঝতে পারতেছে না, তাহলে কেন? যৌবনে পদার্পণ। 55, কখন শোভা শয়ন গৃহে, শয়ন মানে যেখানে ঘুমানো হয়, শয়ন গৃহে দ্বার খুলে ভয়ে ভয়ে মুখ ভারিয়ে বাইরে থাকিয়ে পূর্ণিমা দেখে। সে হচ্ছে গভীর পূর্ণিমা রাতে। গ নম্বর প্রশ্ন উত্তর। সঠিক উত্তর হচ্ছে গ নম্বর। আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। শোভা কথাটি কাকে বলেছিল? শোভা কথাটি প্রকৃতিকে বলেছিল। তুমি যেতে দিও না,
আমাকে তুমি কি যেতে দিও না, সুভাকে যে কলকাতা নিয়ে যেতে চাচ্ছিল সেখানে সে যেতে চাচ্ছে না, সেই প্রকৃতিকে বিনীত অনুরোধ করে তুমি আমাকে যেতে দিও না, আমার মতো দুই বাহু মেলে তুমি আমাকে জড়িয়ে ধরে রাখো যেন আমি যেতে না পারি। এরপরে 57, এক ভাষা থেকে অন্য ভাষা রূপান্তর সেটাকে বলে তর্জমা। তুমি একটা ভাষা থেকে অন্য ভাষায় যে রূপান্তর করা সেটাকে বলে কি তর্জমা। আর তর্জমার বাংলা হচ্ছে অনুবাদ। কি অনুবাদ। 58 নম্বর প্রশ্ন, পিতামাতার মনে সে সর্বদা জাগরুক ছিল কেন? কথা দ্বারা কি বোঝাচ্ছে? সুবার প্রতি পিতামাতার অপত্য স্নেহ, এটা কখনো হবে না। আমাদের সঠিক উত্তর হবে তাহলে 2 এবং 3। তাহলে আমাদের সঠিক উত্তর হওয়ার কথা গ নম্বর হয়েছে। এরপরে 59, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস 9, উপন্যাস 9 কোনটি বলতেছে? তাহলে উপন্যাস 9 হচ্ছে শেষের এই বিসর্জন, এটা উপন্যাস। শেষের কবিতা, এটা উপন্যাস। তাহলে ডাকঘর, ডাকঘর হচ্ছে একটা নাটক। ডাকঘর মূলত একটা কি নাটক। ডাকঘর হচ্ছে একটা নাটক। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1 এবং 2। এরপরে 60 নম্বর, আমাকে সবাই ভুলিলে বাঁচে, সুবার এই উক্তিতে প্রকাশ পেয়েছে। হতাশা প্রত্যাশা কখনোই নয়, বেদনা। হতাশা এবং বেদনা 1 এবং 3। এরপরে হচ্ছে 61, কালো চোখের তর্জমা করতে হয় না কারণ মনোভাব মুখাভাবে প্রতিফলিত হয়, চোখের সৌন্দর্য প্রকাশ পায়, চোখে সৌন্দর্য প্রকাশ পায় না। তাহলে 1 এবং 3, এখানে কত হবে? 1 এবং 3 হবে। এরপরে হচ্ছে 62, শোভা বিধবার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা, সরি বিধাতা, এটা হবে কি হবে? বিধাতা মানে সৃষ্টিকর্তার কাছে অলৌকিক ক্ষমতার প্রার্থনা করে কেন? প্রতাপের মনোযোগ আকর্ষণ করার জন্য, রাইট। মায়ের বিরক্তি দূর করার জন্য, বাকশক্তি বেড়ে হওয়ার জন্য। তাহলে শুধু প্রথমটাই হবে, আর বাকিগুলো হবে না। সুবার, আমি তো কিছুক্ষণ আগে বলেছি তোমাদের, প্রতাপের মনোযোগ আকর্ষণ করতে চাইতো। 63, এই উদ্দীপকটি পরে আমাদের দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে, 63 এবং 66। তাহলে দেখো, মধ্যবিত্ত গৃহিণী আসমা তার শারীরিক প্রতিবন্ধী ছেলে আসাদের লেখাপড়া ও খেলাধুলার জন্য বিশেষ ধরনের সামগ্রী সরবরাহ করে দিয়েছে। আসাদ পাড়ার অন্য সব শিশুদের সাথে মিলেমিশে স্বাভাবিকভাবে বেড়ে উঠেছে। আসমা সন্তানের কর্মকাণ্ডে খুশি ও গর্বিত। তার উদ্দীপকের আসাদের মধ্যে গল্পের শোভার কোন বৈশিষ্ট্যটি মিল খুঁজে পাওয়া যায়? দুঃখ, সঙ্গীহীনতা, একাকিত্ব, প্রতিবন্ধকতা। কি প্রতিবন্ধকতার সাথে। 64, উদ্দীপকের আসমার কোন দিকটি সুবার মায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? স্নেহ, আশা, হতাশা, উৎকণ্ঠা। তাহলে কোনটি নয়? স্নেহ। কারণ আমরা এই যে আসমা যে মহিলাটি, আসমার যে চরিত্র সেটার সাথে ওই যে সুবার মায়ের যে চরিত্র সেটা সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, একজন সন্তানের স্নেহ করতেছে, অন্যজন সন্তানকে বাৎসল্য, সন্তানের গর্বের কলঙ্ক হিসেবে তিনি কল্পনা করতেছেন। সুবার মা সুবাকে তার গর্বের কলঙ্ক মনে করতো। হ্যাঁ। 65, এই উদ্দীপকটি পরে আমাদের 65 এবং 66 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। 3 ভাই বোনের মধ্যে জাহিদ ছোট, জন্মগতভাবে সে অন্ধ। জাহিদ তাহলে অন্ধ। তার বাবা মানে জাহিদ মানে সুবা, সাপোজ ধরে রাখো, তার বাবা অত্যন্ত গরিব এবং জাহিদের বাবা তাকে খুবই ভালোবাসে, কিন্তু পাড়ার ছেলেমেয়েরা সবাই জাহিদকে এড়িয়ে চলে। তাহলে পাড়ার ছেলেমেয়েরা সবাই জাহিদকে এড়িয়েছে। উদ্দীপকে জাহিদের সাথে শোভা গল্পের কার মিল রয়েছে? শোভা গল্পের শোভার কি রয়েছে? মিল রয়েছে। এরপরে কি বলতেছে দেখো, উদ্দীপকের জাহিদের সাথে শোভার যে বৈপরীত্য মানে বিপরীত দিক, আর্থিক অবস্থায়, পিতার ভালোবাসায়, পাড়ার ছেলেদের এড়িয়ে চলার। সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে শুধু আর্থিক অবস্থার ক্ষেত্রে তাদের মধ্যে বৈপরীত্য রয়েছে, একটি বিপরীত একটা অবস্থা রয়েছে। এরপর হচ্ছে 67, প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়? প্রমোদ চৌধুরী হচ্ছে পাবনায় হচ্ছে তার কি পৈতৃক মানে বাবার বাড়ি বা দাদার বাড়ি, যেটাকে আমরা বলতে পারি। 68, প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি? প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে কি? বীরবল। তার সাহিত্যিক ছদ্মনাম কি? বীরবল। তারপর দেখো, বাংলা সাহিত্যে কাকে বীরবল বলা হয়? প্রমোদ চৌধুরীকে বীরবল বলা হয়। প্রমোদ চৌধুরীকে বীরবল বলা হয়। বাংলা চলিত ভাষার জনক, বাংলা যে আমরা যে চলিত ভাষা এখন কথা বলি তার জনক হচ্ছে প্রমোদ চৌধুরী, আমরা জানি। এবার সবুজপত্রের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। প্রমোদ চৌধুরীর মতে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কি? প্রমোদ চৌধুরীর মতে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হচ্ছে কি? বই পড়া। বই পড়া হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হওয়া উচিত। 71, বই পড়ার পরামর্শকে অনেকে কুপরামর্শ বলে মনে করবেন কেন? পরামর্শটি আমাদের জন্য মঙ্গলজনক বলে না, জাতি হিসেবে আমরা সংকীর্ণ মনা বলে, এখন ঠিক শখ করার সময় নয় বলে, এই প্রস্তাবটি মহৎ নয় বলে, এখন ঠিক শখ করার সময় নয় বলে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের গ নাম্বার।
এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমরা সাহিত্যের রস উপভোগ করার জন্য প্রস্তুত না থাকলেও কিসের ফল লাভ করতে উদ্বাহ, মানে আমরা সাহিত্যের রস উপভোগ করতে চাই না, কিন্তু কিসের ফল আমরা উপভোগ করতে চাই? পরীক্ষার, শিক্ষার, কাজের, এবং হ্যাঁ শিক্ষার ফল আমরা ঠিকই উপভোগ করতে চাই, পড়াশোনা করতে চাই না, কিন্তু পড়াশোনার মাধ্যমে যে ফল পাওয়া যায় সেটা পাওয়ার জন্য আমরা কি হয়, একেবারে পাগল পাড়া হয়ে যায়। এরপর হচ্ছে পরবর্তী প্রশ্ন, 73 নম্বর প্রশ্ন, শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি? শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হচ্ছে সাহিত্য চর্চা করা। কি করা? সাহিত্য চর্চা করা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ। এরপর আমরা যা বই পড়া প্রবন্ধের আলোকে ডেমোক্রেসির গুরুরা কি করতে চেয়েছিল? ডেমোক্রেসির গুরুরা কি করতে চেয়েছিল? সকলকে দমন না, সকলকে বড় করতে, সকলকে ছোট করতে, সকলকে সম্মান করতে চেয়েছিল। কিন্তু আমরা ডেমোক্রেসির সেই গুণটাকে ধারণ না করে ডেমোক্রেসির সেই দোষগুলাকে আমরা কি করেছি? ধারণ করেছি। প্রমোদ চৌধুরীর মতো আমরা ডেমোক্রেসির কোন দিক থেকে আয়ত্ত করেছি? দোষগুলা, গুণগুলো আমরা আয়ত্ত করতে পারিনি, দোষগুলাকে আমরা আয়ত্ত করেছি। ঠিক আছে। প্রমোদ চৌধুরীর মতো কাদের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপর পড়ে রয়েছে? কাদের লোলুপ দৃষ্টি, কাদের হ্যাঁ লোলুপ দৃষ্টি কাদের উপর পড়ে রয়েছে? সভ্য সমাজের উপর, ডেমোক্রেসির গুরুদের উপর, ডেমোক্রেসির শিষ্যদের উপর, শিক্ষিত সমাজের উপর। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে শিক্ষিত সমাজের উপর, যে অর্থের একটা যে লোলুপ দৃষ্টি পড়ে রয়েছে। আমরা যারা শিক্ষিত সমাজের মানুষ আছি তাদের সবসময় আমরা ক্যারিয়ার চিন্তা, আমাদের ভবিষ্যতে টাকা উপার্জন করার চিন্তা, এই যে অর্থের প্রতি মানুষের একটা যে লোভ লালসা, সেই যে লোলুপ দৃষ্টি, সেটার কথায় বলেছে প্রমোদ চৌধুরী, যেটা আমাদের ধ্বংসের মূলে আমাদের দিকে ধাবিত করছে, ধ্বংসের দিকে আমাদের কি করতেছে? ধাবিত করতেছে। ৭৭ নম্বর প্রশ্ন, যারা হাজারখানা ল রিপোর্ট কিনেন কিন্তু তারা একখানা কাব্যগ্রন্থ কিনতেও তারা প্রস্তুত নন। তাহলে আমরা 1000 টাকা দিয়ে ল রিপোর্ট কিনতে পারি, কিন্তু একটা কাব্যগ্রন্থ, একটা সাহিত্যের বই আমরা কিনতে পারি না। কেন কিনতে পারি না? কারণ সাহিত্যের বই পড়ে আমরা কখনো অর্থ উপার্জন অন্তত করতে পারবো না, কারণ আমরা সবকিছুর মধ্যে অর্থকে খুঁজে দেখি। প্রমোদ চৌধুরী এটাই বোঝাতে আমাদের চেয়েছেন। তো এতে ব্যবসার কোনো সুসার নেই, কাব্যগ্রন্থ পড়ে কোনো লাভ নেই, তার এতে অর্থের অপচয় হয়, সাহিত্য রস আমাদের আচ্ছাদন করতে তারা অক্ষম। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি, এতে ব্যবসার কোনো সুসার নাই, এটা দ্বারা আমরা ব্যবসা করতে পারবো না সাহিত্য কবিতা পড়ে, কিন্তু আমরা ল রিপোর্টের মাধ্যমে আমরা কি করতে পারবো? ঠিক অর্থ উপার্জন করতে পারবো, যেটা আমি তোমাদের বোঝাতে চেয়েছি। এরপরে 78 নম্বর প্রশ্ন, আইনজীবীরা নদীর না আউড়ে যদি কবিতা আবৃত্তি করে তাহলে ফলাফল কি হবে? মামলায় হারতে হবে। কি হারতে হবে? অবশ্যই মামলায় হারতে হবে। কি হারতে হবে? মামলায় হারতে হবে। তাহলে এরপরে ৭৯, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শিক্ষা গ্রহণ করতে হবে। এই বাণী বই পড়া প্রবন্ধের যে উক্তিটি সমর্থন করে। দেখো, যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানের এটাও হবে না কখনো। এই সত্য তো প্রত্যক্ষ জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয়, এটাও হবে না। যে জাতি জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতি ধনের ভাড়েও ভবানী, এটাই সঠিক উত্তর আমাদের গ নাম্বার। এরপরে ৮০, মানুষের মনকে সরল, সচ্ছল, সরাগ ও সমৃদ্ধ করার ভার কিসের উপর ন্যস্ত হয়েছে? সাহিত্যের, শিক্ষার, জ্ঞানের এবং বিজ্ঞানের। সাহিত্যের উপর অবশ্যই। সাহিত্য সাহিত্য মানে হচ্ছে মনের যে মনকে শান্ত করার একটা বিষয়। সাহিত্য কি? মনকে শান্ত করার একটা বিষয়। সাহিত্য ছাড়া অন্যান্য শাস্ত্রের ভিতর যা আছে তা হচ্ছে মানুষের মনের কি পূর্ণতা, তৃপ্তি, ভগ্নাংশ হবে। কি হবে? ভগ্নাংশ। এরপরে ৮২ নম্বর প্রশ্ন, বই পড়া প্রবন্ধে লেখক আমাদের জাত মানুষ হবে বলতে বোঝাতে চেয়েছেন সকলে মানুষ হবে। সাহিত্য চর্চা করলে সুশিক্ষিত হবে। সেটা কি হবে? সঠিক উত্তর হবে সুশিক্ষিত হবে। এরপরের প্রশ্ন দেখো, আমাদের জাত মানুষ হবে বলতে লেখক যে বই পড়া প্রবন্ধে বুঝিয়েছেন শিক্ষিত হবে। কি? সকলে কি হবে? শিক্ষিত হবে। এরপরে সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশের তত বেশি উপকার হবে। এখানে লেখক সেই জন্য বলতে কি বোঝাতে চেয়েছেন? তাহলে সেই জন্য আসলে এখানে মানেটা কি? সাহিত্য চর্চা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, নাকি মন প্রাণ সজীব সতেজ সরাগ? কখনো হবে না এটা। প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা, সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে। তাহলে সঠিক উত্তর আমাদের সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে, এটাই। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, বই পড়া প্রবন্ধে লেখক কিসের সমালোচনা করেছেন? শিক্ষার্থী, শিক্ষকের সমালোচনা, শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন। বই পড়া প্রবন্ধে আমাদের কি লেখক যে শিক্ষা ব্যবস্থার যে সমালোচনা করেছেন। তাহলে এরপর দেখো ৮৬ নম্বর প্রশ্ন, বই পড়া প্রবন্ধে উল্লেখিত মা চরিত্রটি কিসের প্রতিনিধিত্ব করে? মা চরিত্রটি কিসের প্রতিনিধিত্ব করে? ওই শিক্ষা ব্যবস্থার আমাদের যে শিক্ষা পদ্ধতি এটার প্রতিনিধিত্ব করে। কারণ আমাদের মায়েরা যখন সন্তানদের খাবার দাবার খাওয়ায় তখন একেবারে জোরপূর্বক খাওয়ায় দেয়, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাও
ঠিক একই রকম একটা পদ্ধতিতে কি হচ্ছে অনুসরণ করা হচ্ছে। এরপরে 27 নম্বর প্রশ্ন, প্রাবন্ধিক প্রমোদ চৌধুরীর মতে গ্রামে গ্রামে কি প্রতিষ্ঠা করা উচিত, মানে গ্রামে গ্রামে গ্রামগঞ্জে কি প্রতিষ্ঠা করা উচিত? তিনি বলেছেন লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? লাইব্রেরি, কারণ লাইব্রেরিকে তিনি মনের হসপিটাল বলেছেন। আর স্বাস্থ্যের জন্য যে যে হসপিটাল দরকার সেটা তো আমরা জানি হসপিটালই। তাহলে স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের হসপিটালে যেতে হবে, কিন্তু মনকে ভালো রাখার জন্য আমাদের কোথায় যেতে হবে? লাইব্রেরিতে যেতে হবে। তাহলে এরপরে আমরা আমার উত্তর সকলে মুখে মানলেও কাজে মানে না। লেখক বলছে আমার এই কথাটা মুখে মানুষ সবাই মেনে চলে, হ্যাঁ মন ভালো রাখার জন্য বই পড়তা, কিন্তু এটা বাস্তবে কোনো প্রয়োগ ঘটে না। লেখক কোন প্রসঙ্গে কথা বলেছেন? লাইব্রেরি হচ্ছে মনের হাসপাতাল, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, এবার সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, আমরা জাতি হিসেবে শৌখিন নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে লাইব্রেরি হচ্ছে মনের হসপিটাল। এই কথাটি বলতে গিয়ে তিনি এই উক্তি বাক্যটি তিনি কি করেছেন বলেছেন। বইপটা প্রবন্ধে আত্মরক্ষা ও অকর্তব্য নয়। এখানে আত্মরক্ষা বলতে কি বোঝানো হচ্ছে? নিজেকে রক্ষা করা, পেটের ক্ষুধা নিবৃত্তি করা, তারপর নিবৃত্তি মনের চাহিদা পূরণ, যথার্থ শিক্ষিত হওয়া, মূলত হচ্ছে এই যে মনের চাহিদাগুলো পূরণ করা। 90 ভাড় ও ভবানী কথাটির অর্থ কি? রিক্ত হবে, কি হবে? রিক্ত, শূন্য আর কি। রিক্ত মানে কি? শূন্য। 91 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মহাভারত রচনার একটি চরিত্রের নাম? বা রাবণ, রাবণ কখনো রাবণ হচ্ছে রামায়ণের চরিত্র মূলত। তাহলে শূর্পণখা, তাও রামায়ণের চরিত্র। অন্নপূর্ণা, এটাও না। তাহলে এখানে দাতাকর্ণ হবে। দাতাকর্ণ হচ্ছে মূলত এই যে মহাভারত যে একটা মহাকাব্য রয়েছে, পৌরাণিক যে মহাবিখ্যাত মহাকাব্যগুলা, পৃথিবীর বুকে 4টি মহাকাব্য সাপোজ ধরো, সেখানে মহাভারত কিন্তু অন্যতম। এরপরে 92 নম্বর প্রশ্ন, একটি লাইব্রেরির বার্ষিক সভায় পঠিত হয়েছিল নিচের কোন প্রবন্ধটি? নিচের কোন প্রবন্ধটি পঠিত হয়েছিল? মূলত হচ্ছে বই পড়া, আমরা যে প্রবন্ধটি পড়তেছি বই পড়া। 93 প্রমোদ চৌধুরীর রচিত গ্রন্থ হলো বীরবলের হালখাতা। হ্যাঁ, বীরবল মানে তার ছদ্মনাম, তাহলে এটা তারই গ্রন্থ। নীলরোহিত, এটাও তার গ্রন্থ। পদচারণ, এটাও তার একটা গ্রন্থ। তাহলে 1, 2, 3 তিনটাই আমাদের সঠিক উত্তর এখানে। 94 নম্বর প্রশ্ন, প্রমোদ চৌধুরী কাউকে শখ হিসেবে বই পড়ার পরামর্শ দেননি কেন? শখ হিসেবে বই পড়ার কেন পরামর্শ দেননি? আমরা জাত হিসেবে শৌখিন নয়। হ্যাঁ, আমরা শৌখিন জাতি নয়। এখন ঠিক শখ করার সময়ও নয়। এটাও ঠিক। শখ হিসেবে বই পড়া, বই পড়া এবার সাহিত্য চর্চা নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 1 এবং 2। এরপরে 95 নম্বর প্রশ্ন, লেখকের মতে শিক্ষা হচ্ছে দান সাপেক্ষ, গ্রহণ সাপেক্ষ, মন সাপেক্ষ। তাহলে এখানে আমাদের নিতে হবে গ্রহণ এবং হচ্ছে মন, এই দুটা। লেখকের মতে সাহিত্য চর্চা হচ্ছে আনন্দের প্রধান অঙ্গ, জ্ঞানের সর্বপ্রধান অঙ্গ, শিক্ষার সর্বপ্রধান অঙ্গ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে শুধু 3 নম্বর, শিক্ষার প্রধান অঙ্গ। 97 বই পড়া এবং শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ দুটির মূল আলোচ্য বিষয় হচ্ছে কি? জ্ঞান চর্চা, সংস্কৃতিবোধ এবং হচ্ছে আত্মার মুক্তি। সংস্কৃতিবোধ এটা হবে না, তবে 1 এবং 3 আমরা নিতে পারবো। আসলে সংস্কৃতিবোধের কোনো কথাই এখানে বলা হয়নি, জ্ঞান চর্চার কথা বলা হয়েছে। এবং আত্মা মানে হচ্ছে নিজের একটা যে মুক্তি, মানব জীবনের যে মুক্তি, এটার কথা বলা হয়েছে। 98 নম্বর প্রশ্ন, ডাক্তার অসীম চিকিৎসা বিষয়ক কয়েকটি বই কিনতে দোকানে গিয়েছিলেন। বই কেনার পর দোকানদার তাকে ভালো কবিতার বই দেখান, কিন্তু ডাক্তার অসীম বলেন এই বই পড়া সময়ের অপচয় মাত্র। উদ্দীপকে ডাক্তার অসীমের কথার প্রতিধ্বনি কি? এটার দ্বারা মূলত বোঝানো হচ্ছে যে আমাদের দেশের মানুষটা বই পড়তে চায় যদি লাভ হয়। আমাদের দেশে যে সাহিত্যের বইয়ের বেচা কেনার চাইতে একাডেমিক যে বইগুলো পড়লে আমরা আসলে শিক্ষিত, আমাদের সমাজে শিক্ষিত যাকে বলে সেটা হওয়া যায়, ওইটা আমরা কি করতে পারবো? অর্জন করতে পারবো। এই জন্য আমাদের দেখবো একাডেমিক যে গাইড আছে এগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় মূল সাহিত্যের বই থেকে। অথচ একটা সাহিত্যের বইয়ের মধ্যে হাজারো গাইডের মধ্যে তুমি যা পাবে না, কিন্তু একটা সাহিত্যের বইয়ের মধ্যে তার চেয়ে অধিক জ্ঞান পাওয়া যাবে। তাহলে এখানে দেখো শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, এটা কিন্তু সত্য কথা। শিক্ষার পর পৃথিবীর সবকিছুর কিন্তু প্রাপ্তি থাকে না, পৃথিবীর সবকিছুর মধ্যে প্রাপ্তি খোঁজাও যায় না। তাহলে এটা যদি খোঁজা যাইতো তাহলে পৃথিবীতে স্যাক্রিফাইস বলতে কিছুই থাকতো না। তাহলে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলেই ফেলে দিই, এটা কিন্তু আমরা বলি বেসিক্যালি। শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহ।
তাহলে আমরা এখানে তিনটাই নিতে পারবো, তিনটাই হচ্ছে একই টাইপসের কথা, একটু এদিক সেদিক করে বলেছে। পরবর্তী প্রশ্ন, যথার্থ গুরু শীর্ষের আত্মাকে উদ্বোধিত করেন, এর অর্থ কি স্বশিক্ষিত হওয়ার পথে এগিয়ে নিয়ে যান? একজন শিক্ষক একজন মানুষকে স্বশিক্ষিত হওয়ার পথে এগিয়ে নিয়ে যেতে পারেন না। স্বশিক্ষিত হওয়ার জন্য তার মনে একটা আলোড়ন সৃষ্টি করতে পারেন, নিজেকে স্বশিক্ষিত হতে হবে, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন। হ্যাঁ, তোমার যে সক্ষমতা আছে, তোমার মধ্যে যে ক্যাপাবিলিটি আছে, সেটা তিনি আবিষ্কার করতে পারবেন, শিক্ষকরা পারবেন। আত্মলোকের সাথে পরিচয় করে, নিজের সাথে পরিচয়, তোমার মধ্যে কি আছে এটা তোমাকে জানান দিতে পারবে, তোমাকে তোমাকে এটার সাথে পরিচয় করিয়ে দিতে পারবে। তাহলে এক এক হবে না, 2 এবং 3 হবে। 100 নম্বর প্রশ্ন, এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, এই উদ্দীপকটি পরে আমাদের 100 এবং 101 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে নাসির সাহেব একটি লাইব্রেরি গড়ে তোলেন, তাহলে কে? এই নাসির সাহেব লাইব্রেরি কি করেন? গড়ে তোলেন। তিনি মনে করেন যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসারতা দরকার, যা বই পড়ার মাধ্যমে সম্ভব। তাহলে যথার্থ শিক্ষিত হতে হলে বই পড়া দরকার, বই পড়লে আমরা যথার্থভাবে শিক্ষিত হতে পারবো। উদ্দীপকটি বই পড়া প্রবন্ধে যে বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, বই পড়ার প্রয়োজনীয়তা, লাইব্রেরির গুরুত্ব, স্কুল কলেজের গুরুত্ব, 1 এবং 2 হবে। স্কুল কলেজের গুরুত্বের কথা আমাদের উক্ত প্রবন্ধে বলা হয়নি। বই পড়া প্রবন্ধে যে দিকটি উদ্দীপকে প্রকাশিত হয়েছে, সাহিত্যের সার্থকতা, লাইব্রেরির গুরুত্ব, সাহিত্য চর্চার গুরুত্ব, হাসপাতালের গুরুত্ব, সঠিক উত্তর হচ্ছে লাইব্রেরির গুরুত্ব বলা হয়েছে। এরপর দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, উদ্দীপকটি পড়ে 102 এবং 103 নম্বর প্রশ্ন আমরা উত্তর করব। চলো। লালন শাহ মানবতাবাদী মরমী কবি, মরমী কবি মানে আধ্যাত্মিক সাধক আর কি, যেটাকে আধ্যাত্মিক আমি বুঝো। প্রাতিষ্ঠানিক বিদ্যালাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানদের ধর্মীয় শাস্ত্রে সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন। তাহলে আমরা জানি এই যে লালন শাহ কোনো ধর্মকে তিনি বিশ্বাস করতেন না, হ্যাঁ, আমরা যাদেরকে সেকুলার বলে থাকি। তাহলে বই পড়া প্রবন্ধ অনুসরণে উদ্দীপকের মনীষী লালন শাহ হলেন যথার্থ গুরু, সুশিক্ষিত। তাহলে তিনি স্বশিক্ষিত নহন, কিন্তু সুশিক্ষিত বটে। তাহলে স্বশিক্ষিত এবং সুশিক্ষিত বটে, কিন্তু যথার্থ গুরু নন। যথার্থ গুরু নন। এরপর দেখো 103, বই পড়া প্রবন্ধের কোন বক্তব্যটি উক্ত মনীষীর ক্ষেত্রে প্রযোজ্য? পাশ করা, শিক্ষিত হওয়া 1 বছরে শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। যিনি যথার্থ গুরু তিনি শীর্ষের আত্মাকে উদ্বুদ্ধ করতে পারেন। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটাই হচ্ছে তার সাথে মিলে যায়। এরপর দেখো আমরা 104 নম্বর প্রশ্নে যাচ্ছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর, চণ্ডীপুর, মুরারিপুর এবং হরিপুর। সঠিক উত্তর হচ্ছে মুরারিপুরে। এবং 105, প্রকৃতি এবং মানুষের জীবনের যে অভিন্ন সম্পর্কে চিরায়ত তাৎপর্যে মহিমান্বিত বিভূতিভূষণের নাট্য সাহিত্যে, কবিতা, কথা সাহিত্যে এবং হচ্ছে গান। সঠিক উত্তর হচ্ছে তিনি কথা সাহিত্যিক ছিলেন, তিনি কবিও ছিলেন না, তেমন কবিতা তিনি লিখেন নাই। তাহলে দেখো কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ? অপরাজিতা, আরণ্যক এবং হচ্ছে মৌরিফুল, ইছামতি। সঠিক উত্তর হচ্ছে মৌরিফুল। কি মৌরিফুল? এই যে অপরাজিত এবং হচ্ছে আরণ্যক এবং ইছামতি, এগুলো হচ্ছে তার উপন্যাস, গল্প হচ্ছে মূলত মৌরিফুল। মৌরিফুল। এবার হচ্ছে মৌরিফুল কি ধরনের রচনা, এটাতে বলা হয়েছে গল্প। এরপর হচ্ছে 108, আমাটির বেপু রচনার শুরুতে কোন সময়ের কথা বলা হয়েছে? সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা এবং সন্ধ্যা। সকালবেলা কথা বলা হয়েছিল আমাটির বেপু, যেটা হচ্ছে আমাটির বেপু। হ্যাঁ, অপু এবং দুর্গার যে কাহিনীটা আমরা পড়ি, হ্যাঁ, কি অপু এবং দুর্গার যে কাহিনীটা পড়ি। অপু খেলনা পিস্তলটির দাম কত ছিল? অপুর খেলনা 2, 3, 4, 5। সঠিক উত্তর হচ্ছে 2 টাকা ছিল, 2 টাকা। এবং গঙ্গা যমুনা লিখতে কোনটি সযত্নে বাক্সে রাখা হয়? এখানে বলছে গঙ্গা যমুনা খেলতে, কি খেলতে কোনটি? কদু পয়সা দামের পিস্তল এবং হচ্ছে কান কত কাপড়ার কুচি, রং উঠা কাঠের গুঁড়া, ডুল খাওয়া টিনের বেপু। সঠিক উত্তর হচ্ছে কি খান কত খাফরার কুচি। এবং হচ্ছে 101 নম্বর প্রশ্ন, 111 নম্বর প্রশ্ন, সেটিও এক পাশে পিজরা ফুলের আসামের ন্যায় পড়িয়া আছো। এখানে পিজরা ফুলের আসামি বলতে কি বোঝানো হচ্ছে? মূল্যবান সম্পত্তি, অবহেলিত সম্পত্তি, বাক্সবন্দি সম্পত্তি, অবহেলিত সম্পত্তি। সঠিক উত্তর হচ্ছে কি অবহেলিত সম্পত্তি। এরপর হচ্ছে 112,
তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। এখানে কার স্বরে কথা বলেছে? অপু। হরিহরের, সর্বজয়ের এবং দুর্গার। সঠিক উত্তর হচ্ছে দুর্গা। ওই দুর্গা যে বিভিন্ন জায়গা থেকে ফল ফুল করে আনতো এবং বাসায় এসে যখন মা দেখবে বলে একটু নিচু স্বরে অপুকে ডাক দিত, সেই যে তার স্বরের যে একটা যে ক্ষীণ ক্ষীণ একটা যে স্বর, সেটাকে বলা হচ্ছে। তাহলে দুর্গা যখন অপুকে কি হবে, অপুকে ডাক ছিল, তখন অপু কোথায় অবস্থান করছিল? বারান্দায়, ঘরের ভেতরে, নারকেল তলায়, কাঁঠাল তলায়। সঠিক উত্তর হচ্ছে বারান্দায়। ঘরের যে একটা বারান্দার সামনে যে একটা খোলামেলা জায়গা থাকে ঘরের মধ্যে, সেটাকে বলা হয় বারান্দা। নীলমণি রায়ের সাথে হরিহর রায়ের সম্পর্ক কি ছিল? নীলমণি রায়ের সাথে হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা ছিল। কি জ্ঞাতি মানে আত্মীয় ছিল, আত্মীয় মানে রক্তের সম্পর্কের ভাই ছিল। 115 দুর্গা নীলমণি রায়ের ভিটার দিকে কি ছুটে মারলো? খালি মালা, খালি বোতল, খালি তালা, খালি পিতল। সঠিক উত্তর হচ্ছে খালি মালা ছুটে মারলো। এরপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা কথা সাহিত্যের অমর হয়ে আছেন কারণ প্রকৃতির সৌন্দর্য তার রচনার মূর্ত হয়ে উঠেছে। এটা কিন্তু সত্য কথা। গ্রাম বাংলার সাধারণ মানুষের সহজ সরল জীবন উল্লেখ্য রচনা করেছেন, এটাও ঠিক। প্রকৃতি ও মানুষের জীবনের অভিন্ন সম্পর্কে চিরায়ত তাৎপর্য তার লেখনীতে ধরা দিয়েছে। তাহলে আমরা সঠিক উত্তর নিতে পারবো 1, 2, 3, তিনটাকে নিয়ে হাসা কথা বলছেন। এরপরে ফটিক সারাক্ষণ মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, সব বিষয়ে তার জানার অসীম আগ্রহ। তাহলে ফটিক চরিত্রের সাথে অপু দুর্গার যেদিক থেকে সাদৃশ্যপূর্ণ, কৌতূহলপ্রবণ। হ্যাঁ, দুজনে তারা কৌতূহলপ্রবণ, চঞ্চলতা, প্রকৃতি ঘনিষ্ঠ। আমরা এখানে তিনটা নিতে পারি। তারা তিনটা চরিত্র হয়েছে একই প্যাটার্নের। 118 কপালকুণ্ডলা সারাদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, বনে বনে ঘুরে বেড়াতে তার সুখ। কপালকুণ্ডলা চরিত্রের সাথে দুর্গার যে দিকটি সাদৃশ্যপূর্ণ, চঞ্চল, কৌতূহলপ্রবণ এবং প্রকৃতি ঘনিষ্ঠ, এটাও একই রকম প্রশ্ন। কৌতূহলপ্রবণ, এটা তিনটাই হবে। এরপর হচ্ছে 119 দুর্গা এবং অপু মাকে সব কথা বলে। বলে না তো, ভয় পায়, ঘৃণা করে, ঘৃণা করে না, কিন্তু ভয় ঠিকই পায়, ভয় পায়, সব কথা বলে না, ঘৃণাও করে না। তাহলে আমরা এটা নিব। এই দুটা করে না। ঘৃণা কেন করে? মাকে কেউ ঘৃণা করে? কেউ ঘৃণা করবে না। 120 উদ্দীপকটি পড়ে 20 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে দেওয়া, আমিনার সংসারে অভাব সর্বদা লেগে থাকে। তাহলে আমিনার সংসারে অভাব সর্বদা লেগে থাকে। যেন সর্বজয়া, অপু এবং দুর্গার মার নাম ছিল সর্বজয়া। তার সর্বজয়ার ঘরেও ঠিক একই অবস্থা। তার সংসারে যেন নুন আনতে পান্তা পুরায়, পান্তা আনতে নুন। উদ্দীপকের আমিনা আমাটির ভেপু গল্পের কোন চরিত্রের প্রতিনিধি? স্বর্ণগোয়াল না, নীলমণি রায় না, রাধা বৈষ্ণব না, সর্বজয়া। কে? সর্বজয়া। অপু এবং দুর্গার মার কথা বলা হচ্ছে। উদ্দীপকটি পরে আমাদের উত্তর করতে হবে 121 এবং 122 নম্বর প্রশ্নে। প্রদীপ রায়ের অবস্থা এতই শোষণীয় যে ঘরের ভাঙা বেড়াটিও মেরামত করতে পারছে না, এবং 2 সন্তান উদয় ও উষা, তার সন্তান দুইটার নাম হচ্ছে, একটার নাম উদয়, আরটার নাম হচ্ছে উষা, স্কুলে যায়। দুপুরে স্কুল থেকে ফিরে খেয়ে না খেয়ে মাঠের দিকে দেয় ছুটে। মানে অপু এবং দুর্গার মধ্যে দুজনকে দেখা যাচ্ছে। গাবি ও ছাগলটি চড়ানোর আর বিরামহীন খেলাধুলা বিখালটা বড় আনন্দের মনে হয় তাদের। প্রদীপ রায় ও আমাটির ভেপু গল্পের হরিহরের মধ্যে সাদৃশ্যপূর্ণ দিক কোনটি? প্রবল বাৎসল্য, চরম দারিদ্র এবং হচ্ছে সামাজিক প্রেক্ষাপট, অনিশ্চিত কর্মসংস্থান। সঠিক উত্তর হচ্ছে চরম দারিদ্র। চরম দারিদ্র তাদেরকে গ্রাস করেছে। 122 উদ্দীপকের উদয় এবং উষা আমাটির ভেপু গল্পের হরিহরের মধ্যে সাদৃশ্যপূর্ণ দিক কোনটি? প্রেক্ষাপট অভিন্ন, দুরন্তপনা বিদ্যমান এবং দারিদ্র্যের ছাপ অনুপস্থিত। কি বলো? দারিদ্র্যের ছাপ তো উপস্থিতই ছিল। তাহলে 1 এবং 2। হ্যাঁ, এই উদ্দীপকটি পড়ে 123 এবং 124 নম্বর প্রশ্নের উত্তর করব। শীতের সকালে কুয়াশা চাদরে মোড়া খেজুর গাছের তলে মাটির কলসে ভরা সেই টাটকা স্বাদের রসে পুচ্ছ ভরা উচ্ছ্বাস আমি পাই আম গাছের কাছে। খুব সুন্দর একটা কথা। তাহলে 123 উদ্দীপকে, এই যে উদ্দীপকে 123 নম্বর প্রশ্নে, এই উদ্দীপকে আম আটির ভেপু গল্পের কোন চরিত্রকে ইঙ্গিত করেছে? অপু, দুর্গা, হরিহর, সর্বজয়া। সঠিক উত্তর এখানে আমরা দুর্গাকে নিতে পারি। দুর্গাই হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র কি করতে আনতো, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতো। আর অপু তো ঘরের মধ্যে থাকতো বেসিক্যালি। উদ্দীপকে আমাটির ভেপু গল্পের কোন দিকটি প্রতিফলিত? ঘনিষ্ঠ, প্রকৃতি ঘনিষ্ঠতা, আনন্দিত জীবন, হত দরিদ্রতা, চিরায়ত শৈশব। এটাই চিরায়ত শৈশবের কথা। শৈশবের যে আমাদের মানুষের যে একটা প্রাণচঞ্চলতা কাজ করে, সবকিছুকে সহজ সরল লাগে, এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর খবর শুনে কে উলঙ্গ তরবারি হাতে নিয়ে লাফিয়ে ওঠেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উলঙ্গ, তিনি বিশ্বাসই করতে পারতেছিলেন আমাদের মহানবী কি হয়েছেন, ইন্তেকাল করেছেন।
তিনি বিশ্বাস করতে পারছেন না। তিনি একেবারে হুঙ্কার দিয়ে বলেছেন, কে যে বলবে মোহাম্মদ মারা গেছে তার কল্লা আমি কি করে দিব, ঘাট থেকে আলাদা করে দিব। তারপর হচ্ছে 126 হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তি নিচের কোনটি? কে বলিবে হযরত মরিয়াছেন তাহার মাথা যাইবে, এটা হযরত ওমর বলেছিলেন, হযরত আবু বকর না। আল্লাহ আর যাহারা আল্লাহর উপাসক তাদের জানা উচিত আল্লাহ অমর, আমি রাজা নয়, সম্রাট নয়, মানুষের প্রভু, কাজল রেখার মতো যুক্ত বুযুগল। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে এটা, মানে আল্লাহ ছাড়া কেউ কি নয়। মানে পৃথিবীর সব মানুষ জেনে যাক, হযরত আবু বকর বলতে পৃথিবীর সব মানুষ তোমরা জানো, এই এই মহাজাহান বা এই যত কিছু আমাদের আছে, যত কিছু আমরা দেখি অদেখা যা কিছু আছে, তাহলে সবকিছুর মধ্যে অমর একজনই, সেটা হচ্ছে মহান আল্লাহ, আর কেউ অমর নয়। মানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে পারেন, মানে মানুষ, তিনিও মৃত্যুবরণ করতে পারেন, এটা তিনি বোঝাতে চেয়েছেন জনসমুদ্রে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে তিনি যে সত্য তোমাদের দিয়ে গেছেন, সেখানে কোন সত্যের কথা বলা হচ্ছে? ক্ষমা প্রদর্শন, ইসলাম, 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 আল্লাহ, ইসলাম, হ্যাঁ ইসলামই হবে। এরপর হচ্ছে 128 হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গম্ভীর উক্তিতে সকলেরই চৈতন্য হইল, মানে বুঝ শক্তি আসলো, বুঝতে পারলো। এই বাক্যে চৈতন্য শব্দটি কোন অর্থে ব্যবহার করে? বুদ্ধোদয়, জ্ঞান ফেরা, জেগে ওঠা, সজাগ হওয়া। সঠিক উত্তর হচ্ছে কি বুদ্ধোদয়, মানে বুঝতে পারলো, যেটাই বললাম। 129 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই রক্ত মাংসের গড়া মানুষ, একথা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের বুঝিয়েছেন? কপোত্তলিকদের না, তলিকদের না, তায়েববাসীদের, মূর্ছিত মুসলমানদের, উমরকে। সঠিক উত্তর হচ্ছে মূর্ছিত মুসলমান, যারা বিশ্বাসই করতেছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করতে পারে, তাদেরকে তিনি বুঝিয়েছেন। হযরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্য স্থান লাভ করে নাই কি অভিশাপ? সঠিক উত্তর হচ্ছে বংশগৌরব, অভিশাপ নয়, বংশগৌরব। এরপর হচ্ছে 131 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন আকর্ষণ করেছিলেন কিভাবে? দাওয়াতের মাধ্যমে না মানবীয় গুণাবলীর মাধ্যমে? কি মানবীয় গুণাবলীর মাধ্যমে। এরপর 132 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে লৌহ কপাটে কোনটি আহত হয়ে ফিরে যেত? শত্রু নিষ্ঠুরতা, অপমানের শর্ত, বৈরিতার বিষাদ বাণ। হ্যাঁ, বাণ মানে হচ্ছে তীর, বিষভরা বাণ আছে না, তীর তীর। তারপর হচ্ছে অরাতির অভিশাপ। সঠিক উত্তর হচ্ছে শত্রু নিষ্ঠুরতা। 133 মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ক্ষেত্রে কুসুম কোমল বলা হয়েছে? বিশ্বস্ততার, সত্য সাধনায়, রূপ লাবণ্যে, করুণায়। সঠিক উত্তর হচ্ছে করুণায়। তিনি হচ্ছে কি একেবারে কুসুম, কুসুম চিনে তো, কুসুম, ডিমের কুসুম, কুসুমের মতো একেবারে নরম, কোমল। 134 না না, তাহা কখনোই সম্ভব নয়। কোনটি সম্ভব ছিল না? শত্রুদের অভিসম্পাত করা, শত্রুদের প্রতিরোধ করা, শত্রুদের সাথে সন্ধি করা, শত্রুদের সাথে বঞ্চনা করা। চলে সঠিক উত্তর শত্রুদের সাথে অভিসম্পাত করা, এটাই হচ্ছে সঠিক উত্তর। তারপর হচ্ছে 135 আমি রাজা নয়, সম্রাট নয়, হযরতের এই উক্তিতে কোনটি প্রকাশ পেয়েছে? ক্ষমাশীলতা, ক্ষুদ্রতার অনুভূতি, ক্ষুদ্রতার অনুভূতি, ক্ষমাশীলতা, মূলত কি ক্ষমাশীলতা প্রকাশ পেয়েছে। 136 কি বেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু রহস্যের দেশে চলে গেলেন? নিতান্ত সাধারণ বেশে, শুভ্র সন্তের বেশে, নিঃস্ব কাঙ্গালের বেশে, অভিজাত বেশে। সঠিক উত্তর হচ্ছে কি নিঃস্ব কাঙ্গালের বেশে, একেবারে শূন্য হাতে তুচ্ছভাবে তিনি চলে গেছেন। স্থিতদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করেন, সুখের মাতম থামাতে, বিশৃঙ্খলা দূর করতে, সকলের চেতনা ফেরাতে। সব বলে একই সঠিক কথা। 138 হযরতের মৃত্যুর পরবর্তী কার্যক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে ফুটে উঠেছে দূরদর্শিতা, বুদ্ধির তীক্ষ্ণতা, জ্ঞান, প্রজ্ঞা ও আল্লাহ ভীতি। তাহলে সঠিক উত্তর আমরা কি কি নিব? তিনটাই নিব। এরপরে 139 তিনি জীবন মৃত্যুর অধীন রক্ত মাংসের গঠিত মানুষ। তাহলে উক্তিটির তাৎপর্য, সঠিক উত্তর হচ্ছে এখানে 1, 2, 3, তিনি মানুষ এবং তার শরীরে রক্ত মাংস আছে, মানুষের মতো তার মৃত্যু হয়েছে। এরপরে দেখো 140 মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে সমহান প্রতিশোধ বলতে কি বোঝানো হয়েছে? দয়ার মনোভাব এবং হচ্ছে ক্ষমাশীলতা এবং প্রতিশোধ পরায়ণ তো কখনোই হবেন না। আমাদের নবী কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না, ক্ষমাশীলতার একেবারে জ্বলন্ত একটা উদাহরণ। নিচের উদ্দীপকটি পড়ো এবং হচ্ছে 141 100 কত 41 এবং 142 নং প্রশ্নের কি করো? উত্তর করো। রফিক মায়ের মৃত্যুর খবর শুনে পাগল হয়ে ওঠে এবং সে তার প্রলাপ করে বলে, মানে কান্না করে আর কি, কান্নার আওয়াজ,
প্রলাপ করে বলে তার মা মরতে পারে না। তার চাচা বললেন অস্থির হয়ো না, মৃত্যু মানুষের ভাগ্য এবং শেষ পরিণতি। উদ্দীপকের রফিকের চাচার সাথে মানুষ হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম এর যে প্রবন্ধ মিল পাওয়া যায় কার সাথে? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আচ্ছা চাচা চাচা তো উত্তর করছেন না, চাচা তো বুঝিয়ে দিয়েছেন, সরি সরি। চাচার সাথে মিল পাওয়া যায় হচ্ছে কি হযরত আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এবং এরপরে আমরা 42 নম্বর প্রশ্ন দেখি, উদ্দীপকের চাচার সঙ্গে পাঠ্য বইয়ের বক্তার মানসিকতার মিল পাওয়া যায় যুক্তিবাদী মানসিকতার এবং আবেগ না আবেগ না, দৃঢ় মনোবল। কি হবে? আবেগ কেন হবে? তিনি তো আবেগ দিয়ে কথা বলেন নাই। এরপরে দেখো উদ্বিভক্তি পরে 143 144 নম্বর প্রশ্নের উত্তর দিব আমরা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সেনাপতি মহাবীর খালিদকে অপসারণ করেছিলেন। প্রথমত বিদ্রোহী মালিক ইবনে গোয়াইরা এবং পরাজিত হয়েছে এবং বর্ষতা স্বীকার করলেও খালিদ তাকে হত্যা করে এবং তার স্ত্রী লাইলাকে বিবাহ করেন। তার দ্বিতীয় প্রতিহত বীরত্বের জন্য জনসাধারণ খালিদকে দেবতা জ্ঞানে পূজা করতে শুরু করে। এরপর দেখো সেনাপতি খালিদকে অপসারণের যে দ্বিতীয় কারণটির সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম এই প্রবন্ধের কোন বাক্যটি ভাবগত মিল পাওয়া যায়? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর নিতে হবে, আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নয়। এরপরে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রবন্ধে বর্ণিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এ কোন মানবীয় গুণের অভাব উদ্দীপকের সেনাপতি খালিদের মধ্যে পরিলক্ষিত হয়? ক্ষমা, এটা তো সত্য কথা। ক্ষমা এবং হচ্ছে সাধুতা, হ্যাঁ, নম্রতা ভদ্রতা যা বলো না কেন সবকিছু। এরপরে উদ্দীপক্তি পরে 145 এবং 146 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। যে মরে দিয়েছি বিশ্ব বরাবর, আমাদের এই এটা হচ্ছে জসীমউদ্দিনের একটা কবিতা। তার কবিতার নাম হচ্ছে কি প্রতিদান। তাহলে এখানে বলা হচ্ছে যে মরে দিয়েছি বিশ্ব বরাবর, আমি দেই তারে বুক ভরা গান, কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর আপন করিতে কাঁদে এবার আয় যে মরে করেছে। তাহলে নিঃস্বার্থে অন্যের উপকার করার যে একটা প্রয়াস এই কথাগুলোর মাধ্যমে ফুটে উঠেছে। উদ্দীপকে কতকের সঙ্গে মানুষ মোহাম্মদ সাল্লাহ ইসলাম প্রবন্ধে মহানবী সাল্লাহ ইসলামের কোন কথার ভাবগত মিল রয়েছে? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের, ভাই সব তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই, আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত। এটা মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন তখনই তিনি মক্কাবাসীদের উদ্দেশ্যে এই কথাটি বলেছিলেন। এরপরে পরবর্তী প্রশ্ন, উক্ত মিলের কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমাশীলতা, মহানুভবতা, সত্য কথা, পারস্পরিক সৌহার্দ্য এবং সৌজন্যবোধ, এটাও সত্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 1 এবং 2। এরপরে 147 বনফুলের প্রকৃত নাম কি? বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। 1 নম্বর সঠিক উত্তর হবে ক, এটার সঠিক উত্তর ক। তারপর হচ্ছে 48 বনফুল কোন মেডিকেল কলেজ থেকে এমবিএ পাস করেছেন? পূর্ণিয়া, ঢাকা, পাটনা এবং ঝিনাইদহ। সঠিক উত্তর হচ্ছে পাটনা। এরপর হচ্ছে 49 149 বনফুলের গল্প, বনফুলের আলো গল্প গ্রন্থ দুটি রচয়িতাকে? বনফুল কাকে বলা হয়? বলাই চাঁদ মুখোপাধ্যায়। তাহলে বলাই চাঁদ মুখোপাধ্যায় হবে সঠিক উত্তর, ইজি। 150 লোকজন সিদ্ধ করে নিম গাছের কোন উপাদানটি খায়? নিম গাছের কোন উপাদান? কাণ্ড, শাল, ফুল, শিকড়, মূলত হচ্ছে ছাল খায়, মানে গাছের যে চামড়া এটা। তারপর হচ্ছে কোষ, দাঁত, হাজা, চুলকানি, চামড়ার সবগুলো চামড়ার রোগ। ওষুধ হিসেবে কোন গাছটির উপকারিতার সমর্থনযোগ্য? নিম গাছ। বনফুলের যে একটা ছোট গল্প সেটা হচ্ছে নিম গাছ। নিম পাতা কোন রোগের মহাঔষধ? চর্মরোগের মহাঔষধ। কোন রোগের? চর্মরোগের মহাঔষধ। তারপর হচ্ছে অ্যালোভেরা উপাদান মানুষের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে। এখানে অ্যালোভেরার সাথে নিম গাছের কোন দিকটি থেকে সাদৃশ্য হয়েছে? আত্মত্যাগের, অবহেলার, সৌন্দর্যের, উপকারের। সঠিক উত্তর ভাই উপকারের দিতে হবে। তাহলে এরপর 154 তুলসী গাছ থাকলে ঘরে মশা উপদ্রব কম হয়। এর পাতা কাশির জন্য খুব উপকারী। তুলসী পাতার চা ব্যথা কমানোর, আচ্ছা তুলসী পাতা চা খাওয়া আর কি, চা ব্যথা কমানোর ক্ষেত্রে খুবই কার্যকর। এই বক্তব্যে গল্পে নিম গাছের সঙ্গে কোন দিকের মিল রয়েছে? কল্যাণী, সৌন্দর্য, অবহেলা, অবয়বে। সঠিক উত্তর হচ্ছে কল্যাণী, মানে সহায়তা, উপকার। 155 গীতকুমারীর একটি গাছ নরম অংশ দিয়ে শরবত তৈরি করা হয়। এর শরবত স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। উদ্দীপকের গীতকুমারীর সাথে নিম গাছ গল্পের নিম গাছের যে দিক এর সাথে সাদৃশ্য হয় কল্যাণের। এরপর হচ্ছে 156 লেখক নিম গাছের সামান্য যত্ন নেয় না।
সরি কেউ কেউ নিম গাছের সামান্য যত্ন নেয় না, আমরা এটাই করি। কোন চরণে এই ভাব ফুটে উঠেছে, কচি পাতাগুলো খায় অনেকে না, পাতাগুলো ছিলে এটাও না, কচি ঢালগুলো ভেঙেছি এটাও না, আবর্জনা জমেছে চারদিকে, অযত্নে এই নিম গাছের চারদিকে যা আবর্জনা জমে গিয়েছে, মানে তার মানে এখানে কোনো যত্ন যত্ন এখানে করা হয় না। তুমি সুন্দর তাই চেয়ে তাকে সে কি মোর অপরাধ, এটা আমাদের যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতার অংশ। তুমি সুন্দর তাই চেয়ে তাকে সেটি সে কি মোর অপরাধ। হ্যাঁ, কথাটি নিম গাছ গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? কবি 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 চেয়ে থাকতো, কবি ওই গাছটি দেখে চেয়ে থাকতো, আবার মুগ্ধ দৃষ্টিতে তার কিছু প্রশংসা করে চলে যেত। সে তার প্রশংসা যখন শুনতো সে নিম গাছ চাইতো তার সাথে চলে যেতে। ঠিক তেমনি করে আমাদের যে সংসারের যে বউ থাকে, সে সংসারে পুরো সমস্ত কাজভার তার তার দ্বারা করা হয়, কিন্তু কেউ তার যত্ন নেয় না, কেউ তার প্রশংসা করে না, বরং আরো তার দোষগুলা ধরে, রান্না ভালো হয় নাই, ভালো কাজ করতে পারো না, বসে আছো, এই টাইপ অনেক কিছু বলে। কিন্তু আজকাল সমাজের প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন। এগুলো আগেকার বউয়ের কথা বলতেছি, এখনকার বউরা উল্টো। তাহলে 158 নম্বর প্রশ্ন, নিম গাছ গল্পে কবি চরিত্রটিকে নতুন ধরনের লোক বলা হয়েছে কেন? সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর হবে নিমের ফুল ও পাতার প্রশংসা করার কারণে, নিমের ফুল এবং পাতার প্রশংসা করার জন্য। 159, বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে, মানে নিম গাছটা দাঁড়িয়ে রইল। এখানে আবর্জনা গৃহবধূর ক্ষেত্রে কি প্রতীকী অর্থ প্রকাশ করে? সাংসারিক ঝামেলা, সামাজিক গুরুত্ব, অসীম আত্মত্যাগ, পারিবারিক অবহেলা। সঠিক উত্তর আমরা কি নিব? পারিবারিক অবহেলাকে নিব, কারণ এই বউটা সবকিছু সামলায় কিন্তু তাকে পরিবারের সকল সদস্যের অবহেলা করে, তার কোনো খাতির যত্ন করে না, তার কোনো প্রশংসাই করে না। 160, নিম গাছ গল্পের শিকড় শব্দটি কি অর্থে ব্যবহার করেছে? নিম গাছের মূল, জীবনের বাস্তবতা, পারিবারিক বন্ধন, পারিবারিক বন্ধন, পারিবারিক বন্ধন। 161, যৌথ পরিবারে সবার রান্না বান্না থেকে শুরু করে সব ধরনের কাজের তদারকি করে মোহিনী, মানে বউ আর কি, হ্যাঁ বউ, হ্যাঁ বউ, কিন্তু সে খেয়েছে কিনা কেউ তাকে জিজ্ঞাসা করে না, মানে যত্ন করে না হয় কি করে না, ওই নিম গাছ যেমন ফেলে রাখে, অথচ নিম গাছের প্রতিটা জিনিস উপকারী আমাদের শরীরের জন্য, সেগুলো ইউজ করে, কিন্তু নিম গাছ যে পানি দিচ্ছে কিনা, হ্যাঁ তার যে মহিলাগুলা কেউ কি পরিষ্কার করে না। তাহলে উদ্দীপকের ভাবটি কোন গল্পের সাথে সাদৃশ্য? নিম গাছ। হম গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটের ঠিক একই দশা, এটা হচ্ছে নিম গাছ গল্পের ম্যাজিক লাইন, এটাকে বলা হয় নিম গাছ গল্পের ম্যাজিক লাইন। গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউঠুর ঠিক একই দশা, নিমগাছ গল্পের এই এক দশা শব্দটি নিমগাছ গল্পের লক্ষ্মী বউয়ের সমর্থন করে, জীবন দশায় উপকারী মনোভাব, প্রশংসা প্রাপ্তিতে এবং নিরহংকারী চেতনায়। সঠিক উত্তর হচ্ছে জীবন ধারায়। 163, বনফুল একজন কি ছিলেন? কবি ছিলেন, গল্পকার, নাট্যকার। সঠিক উত্তর হচ্ছে তিনি তিনটাই ছিলেন। এরপর হচ্ছে 164, নিম গাছের প্রশংসা এই কবিরাজরা পঞ্চমুখ, কারণ হচ্ছে স্বাস্থ্যের জন্য, হাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, দাঁত ডাল দাঁত ভালো রাখে, পাতা যকৃতের জন্য উপকারী, তিনটাই। হাওয়া স্বাস্থ্যের জন্য, এখানে তিনটাই। নিম গাছের প্রশংসায় কবিরাজের পঞ্চমুখ কেন? হাওয়া স্বাস্থ্যের জন্য, এখানে তিনটাই হবে, কি হবে? 1 2 3। এরপর হচ্ছে এই উদ্দীপকটি পরে 65 এবং 66 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। সুহাসিনী নামটিতে কেমন একটি মায়াবী আবেশ আছে? সুহাসিনী মানে যার হাসি সুন্দর তাকে সুহাসিনী বলা হয়। একজন নিবেদিত প্রাণ গৃহবধূ, যাকে নিঃসন্দেহে বলা যায় ভালো বউ আর কি। বাড়ির ছেলে পুলে থেকে শুরু করে সবার সব কাজে আগে যাকে পাওয়া যায় ওই গৃহবধূকে পাওয়া যায়। সংসারটাকে সেবা দিয়ে একেবারে সোনার সংসার করে রেখেছে, কিন্তু নিজেও যে সংসারে একটা অংশ, তারও যে বিশেষ প্রয়োজন থাকতে পারে, এটি তার কোনোদিন ভাবা হয়নি। মানে যে নিজের দিকে তিনি খেয়াল করেনি, পরিবারের অন্যান্য সদস্যদের কিভাবে সুখে রাখা যায়, কিভাবে তাদের সেবা করা যায় সেটা নিয়ে চিন্তা করছেন, নিজের শরীরের দিকে বা নিজের দিকে কখনো তিনি কি হন নাই, মানে দৃষ্টিপাত করেন নাই। তাহলে উদ্দীপকটি নিচের কোন রচনার সাথে সম্পর্কযুক্ত? সেটা হচ্ছে নিম গাছ এই গল্পের সাথে। 166, সম্পর্কযুক্ত রচনার যে চরিত্রের সাথে সাদৃশ্য রয়েছে: অবাগী, সর্বজয়া, লক্ষ্মী বউ, মমতাদি। মূলত এখানে লক্ষ্মী বউটির একই অবস্থা, সর্বজয়া তো আমাদের বিপুর মধ্যে ছিল, তাহলে এই চরিত্রগুলো এখানকার না, নিম গাছের না। 167, নিচের কোনটি সৈয়দ মুজতবা আলী রচিত? মাধবী লতা শেষের কবিতা, চাচা কাহিনী, নুর ইসলাম। সঠিক উত্তর হচ্ছে ভাই চাচা কাহিনী শেষের কবিতা, আমরা কার জানি? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস বটে এটা। এরপর হচ্ছে 168, কে কায়দা মাফিক আব্দুর রহমানকে আলাপ করিয়ে দেয়? মুজতবা আলী, হরফন মৌলা,
অধ্যাপক মূলত জিয়ার সাহেব এই লেখকের সাথে মূলত তার পরিচয় করে দিয়েছিল। 169 বাসার সঙ্গে সরি বাসার সঙ্গে সঙ্গে চাকর পেল। বাসাও পাইছে আবার চাকর পাইল। এখানে চাকর বলতে কাকে বোঝানো হচ্ছে? আব্দুর রহমান। এরপরে 70 নম্বর প্রশ্ন, প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে নরদানবের সঙ্গে সাদৃশ্য রয়েছে কার? নরদানবের সঙ্গে সাদৃশ্য রয়েছে আব্দুর রহমানের। বিশাল দেহের অধিকারী সে, আফগানিস্তানের মানুষ বটে এটা। আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারার সঙ্গে সাদৃশ্যপূর্ণ চেহারা কার? সে সাদৃশ্যপূর্ণ চেহারা হচ্ছে আব্দুর রহমানের। তারপর হচ্ছে 172, লেখক আব্দুর রহমানের ঠোঁট দুটো দেখতে পাননি কারণ আব্দুর রহমানকে অতিশয় কর্মতৎপর নরদানব আকৃতির। তারপর হচ্ছে আফগান সংস্কার মানে তারপর হচ্ছে ভীমসেন তুল্য, কি সুন্দর আফগান সংস্কার মানে। 173, আব্দুর রহমান কার মতো রান্না করবে বলে লেখকের মনে হয়? ভীমসেন, লক্ষণ সেন, বল্লাল সেন এবং হচ্ছে অমল সেন। সঠিক উত্তর হচ্ছে কি ভীমসেন। এবার হচ্ছে 174, লেখক আব্দুর রহমানকে কি নিয়ে আসতে দেখলেন? অনেক বড় বস্তা, পর্বত সমান বোঝা, বড় গাড়ি, তৈলাক্ত জিনিস না, পর্বত সমান বোঝা। 175, আব্দুর রহমান তাড়াতাড়ি এসে অভয় বাণী দিল। এই বাক্যে আব্দুর রহমান কিসের অভয় বাণী দিল? বরফের, খাবারের, শীতের, নিরাপত্তার। ভাই খিদা পাইছিল, যে লেখকের কি পাইছিল? খিদা পাইছিল। 176 প্রশ্ন, অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর, এটি কি? প্রবাদ, প্রবচন, কণার বচন? না, এটা ছড়া না, এটা হচ্ছে কি প্রবাদ। কণার বচন কেন হবে? কণার বচন হচ্ছে কৃষিভিত্তিক। কি কণার বচন থেকে কৃষিভিত্তিক? এটা কৃষিভিত্তিক ছিল না। কাবুলিরা কয় পেয়ালা চা পান করে? আল্লাহ, 4, 5, 1, 2 নাই, 3 পর্যন্ত নাই, 4, 5, 6, 7। তাহলে কাবুলিরা মূলত 6 পেয়ালা পান করে, চা খায়, 6 পেয়ালা খায়, একটা এক রকমের স্বাদ। তাহলে কাবুলে এরই নাম কাজ। তাহলে এরই নাম কাজ, এখানে কাজ বলতে কি বোঝানো হয়েছে? ঝগড়া করা, বর্ষা করা, রুটি বানানো। সঠিক উত্তর হচ্ছে ঝগড়াও করতে হবে আর বর্ষাও করতে হবে, রুটি বানানো তাদের কাজ নয়। 179, আব্দুর রহমানকে নরদানব বলার কারণ কি? সে উঁচু লম্বা, এটা সত্য কথা। তার বিশাল শরীর, এটাও। সে ভালো রান্না করে, সেই জন্য কি তারে দানব বলবে? রান্না ভালো করলে কি কেউ দানব হতে পারে? না। তাহলে 1 এবং 2 আমরা নিতে পারি। 180, খাবার টেবিলের সামনে গিয়ে লেখককে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে এলো, অভয় বানিয়ে দিল, রান্নাঘরে আরো আছে বলল। সঠিক উত্তর হচ্ছে কি তিনটাই। উদ্দীপকটি পড়ে 181, 182 প্রশ্নের উত্তর পড়ব। দানবের মতো চেহারা, পা দুখানা ডিঙি নৌকার সাইজ। বাইরে, পা দুটা যদি ডিঙি নৌকার সাইজ হয় মানুষটা কত হবে? মনিবের প্রতি তার অগাধ ভক্তি, মানে একেবারে অনেক তার প্রতি শ্রদ্ধা আছে থাকলেও মাঝে মধ্যে মানিব তার প্রতি বিরূপ হন। আর কেউ নয়, স্বয়ং আজগর আলী মেহসুলভ গৃহকর্মী জয়নাল। আজগর আলী মেহসুলভ গৃহকর্মী জয়নাল। উদ্দীপকে জয়নাল প্রবাসবন্ধু রচনা কোন চরিত্র? ভাই এটা তো আব্দুর রহমান। হ্যাঁ, এটা তো আব্দুর রহমান। এবার হচ্ছে 82, উভয়ের মধ্যে মিল ছিল কি? শারীরিক গঠনে, পেশাগত অবস্থানে, বাণীহীনতায়, বাহীনতায়, কি হতায়? বাহীনতায়। সাথে 1 এবং 2 হবে, বাহীনতায় এটা ছিল না। এরপরে উদ্দীপকটি পরে 183, 184 প্রশ্নের উত্তর করব। তারেক ও আমিরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা বলে আমাদের বিশ্ববিদ্যালয়ে খুব গরম পড়ে। হ্যাঁ, পড়তেই পারে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ক্লাস করতে পারে না। প্রচন্ড গরমে পুরো বিশ্ববিদ্যালয়ে এক ধরনের অস্থিরতা বিরাজ করে। উদ্দীপকের বিশ্ববিদ্যালয় প্রবাসবন্ধু রচনায় বর্ণিত কোন স্থানের বিপরীত চিত্র? কাবুল, না সরি পানশির হবে। কাবুলও মোটামুটি ঠিক আছে, তবে পানশির। 184, উক্ত স্থানের সঙ্গে পানশিরের বৈপরীত্য হলো আবহাওয়ার বৈপরীত্য, অতিরিক্ত অলসতা, না অধিক গরম। সঠিক উত্তর হচ্ছে কি 1 এবং 3। 185, জহিরাহানের আসল নাম কি? মোহাম্মদ জহিরুল্লাহ। জহিরাহানের আসল নাম কি? মোহাম্মদ জহিরুল্লাহ, এটাই ছিল আসল নাম। 186, অপুর মৃত্যু 4 বছর পর কি ঘটে? তার বন্ধুরা তাকে ভুলে যায়, তার কঙ্কাল বন্ধুদের সামনে আসে, রিয়নে ফিরে আসে, রাহাত আত্মহত্যা করে। সঠিক উত্তর হচ্ছে ভাই তার কঙ্কাল বন্ধুদের সামনে আসে। 187, কত বছর আগে অপুর সাথে গল্প কথকের দেখা হয়েছিল? 2, 3, 1 এবং হচ্ছে 5। কয় বছর আগে? 4 বছর আগে লেখকের অপুর সাথে দেখা হয়েছিল। 188, তলু
ওকে কত ভালোবাসতো উক্তিটিকার ছানুর, এবং হচ্ছে রাহাতের, নাজিমের, গল্প কথকের। সঠিক উত্তর হচ্ছে কি নাজিমের। এরপর হচ্ছে 189, গল্প কথকরা কয়জন ছিল? 3 জন, 2 জন, 4 জন, 5 জন। সঠিক উত্তর হচ্ছে তারা মূলত 3 জন ছিল, 3 জন বন্ধু ছিল। 190, একুশের গল্পের প্রধান চরিত্র হচ্ছে তফু। এরপর 191, তফু যখন গল্প বলতো তখন রেনু কি করতো? বিরক্ত হতো, হয়তো হাসতো, রেগে যেত, মুগ্ধ হয়ে শুনতো। সঠিক উত্তর হচ্ছে বিরক্ত বোধ করতো। এরপরে 192, রাষ্ট্রভাষা বাংলা চাই প্ল্যাকার্ডটি কে বহন করেছিল? তফু বহন করেছিল, এবং সেটা যে হাইকোর্টের সামনে তারা যখন আন্দোলন বা মিছিল করতেছিল তখন তার হাতে এই প্ল্যাকার্ডটি ছিল, এবং তখন এই যে পাক হানাদাররা কি করছে, তাকে গুলি করছে, এবং তার ঠিক এই মাঝখানে, কপালের মাঝখানে লেগেছে, এবং সে তৎক্ষণাৎ কি করেছে, মৃত্যুবরণ করেছে তফু। এরপর হচ্ছে, এবং তার লাশটাও তারা নিয়ে গেছিল হানাদাররা। এবং 193, একুশের গল্প রচনাটি কোন সময়ের প্রেক্ষাপটে লেখা হয়েছে? 1952 সালের যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের সময় কার এই গল্পটি। এরপর হচ্ছে 194, একুশের গল্পে তফুর ক্ষেত্রে সঠিক, তফু মিলিটারিতে যোগ দেওয়ার শখ ছিল। হ্যাঁ, এটা তার শখ ছিল, ঠিক আছে। গল্পের রাজা তফু। তারপর হচ্ছে তফুর ডাক্তার হয়ে গ্রামে চলে যাওয়ার ইচ্ছা। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3, সরি 2 3 হবে, তিনটাই হবে মূলত। এরপর হচ্ছে 195, তফুর গল্পের চরিত্র নিচের বার্নাস, রনি এবং জাবেদ। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। এরপরে 196, বুড় হতে খুব ক্রুব্ধ ছেলে বুড়োরা জমায়েত হয়েছিল প্ল্যাকার্ড, স্লোগান দেওয়ার, চুঙ্গু, রক্তাক্ত জামা। সঠিক উত্তর হচ্ছে 1 2 3। এরপর হচ্ছে 197, উদ্দীপকটি পড়ে 197 এবং 198 নম্বর প্রশ্নের উত্তর করব। লাবিবের ছোটবেলা থেকে ইচ্ছা সেনাবাহিনীতে যাবে, তার মানে তপুর সাথে মিলে যাচ্ছে। সে একজন স্বপ্নবাজ, তপু স্বপ্নবাজ ছিল, সে ডাক্তার হতে চাইছিল, এখন সে ডাক্তার হয়ে গ্রামে ফিরে এসে মানুষের সেবা করবে, এই তার মনের মধ্যে একটা কি ছিল, ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল। হঠাৎ সড়ক দুর্ঘটনায় হাত হারায়, এবং ঠিক তপু হারিয়েছিল ওই ভাষা আন্দোলনে যোগ দিয়ে, তার প্রাণ হারিয়েছিল। সেনাবাহিনীতে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হলো হলো এবং দমে যায়নি লাবিব। বিশ্ববিদ্যালয়ে পাঠ শেষ করে সে এখন শিক্ষকতা করছে, অর্থাৎ তাদের মধ্যে বৈসাদৃশ্য হবে, অপু মৃত্যুবরণ করছে, তার স্বপ্ন আর পূরণই হয় নাই। কিন্তু এই যে এই গল্প, এইটি এখানে উদ্দীপকের লাবিব তার স্বপ্ন পূরণ করেছে, সে দমে যায়নি। তাহলে উদ্দীপকের লাবিব একুশে গল্পের কোন চরিত্রটি নির্দেশ করে? সেটা হচ্ছে তফু। এরপরে 98 নম্বর প্রশ্ন, 198 নম্বর প্রশ্ন, উদ্দীপকের যে দিকগুলো গল্পের তফুর সাথে সাদৃশ্যপূর্ণ: স্বপ্নভঙ্গ হওয়া, বাস্তবতা মেনে নতুন করে শুরু করা, নিরাশ হওয়া। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে তারা নিরাশ তো হন নাই, অন্তত পক্ষে তারা নিরাশ হন নাই। তাহলে 1 এবং 2 কে আমরা নিব। তাহলে উদ্দীপকটি পরে 199 এবং 200 নম্বর প্রশ্ন আমরা আলোচনা করব। তাহলে তমাল, রাফি ও সাব্বির 3 বন্ধু। তাহলে এই যে তফু, এই যে 52 সালে যে এই যে গল্পটি ছিল তফুদের, সেখানেও তারা 3 জন বন্ধু ছিল। তারা মেসে একই রুমে থাকে। তমালের মা মাঝে মাঝে বাসা থেকে সবার জন্য খাবার রান্না করে আনে। সবাই তমালের মায়ের হাতের মজাদার খাবারের জন্য অপেক্ষা করে। 199, একুশে গল্পের তফুর সাথে উদ্দীপকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? তফুর সাথে তমালের, রাফির, সাব্বিরের, এবং হচ্ছে তমালের মায়ের। সঠিক উত্তর হচ্ছে ভাই তমালের সাথে। আমাদের 200 নম্বর প্রশ্ন, উদ্দীপকের সাথে একুশে গল্পের সাদৃশ্যপূর্ণ দিক হচ্ছে রেনুর হোস্টেলে আসার সময় ডাল মোট বেজে নিয়ে আসা, সবাই মিলে বেড়াতে যাওয়া। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2, সবাই তারা বেড়াতে যেত না, কিন্তু রেনু হোস্টেলে আসা, এটার সাথে সাদৃশ্য রয়েছে। হোস্টেলে আসার সময় মোট বেজে নিয়ে আসা, এটার সাথে সাদৃশ্য রয়েছে। চলো এরপর আমরা পদ্যাংশ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কপোতাক্ষ নদ। তাহলে 1 নম্বরে হচ্ছে আমরা মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি, এটা দেখতে পাচ্ছি। এখানে আছে ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, মেঘনাদবধ কাব্য, এছাড়া তিলোত্তমা সম্ভব কাব্য। আমরা জানি মাইকেল মধুসূদনের যে অমর কীর্তি, শুধু মাইকেল মধুসূদনের না, বাংলা সাহিত্যের অমর কীর্তি যেটা আছে সেটা হচ্ছে কি মেঘনাদবধ কাব্য।
পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষার মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ কোনটি? স্বরবৃত্ত, অমিত্রাক্ষর ছন্দ, গদ্য ছন্দ এবং হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। সঠিক উত্তর হচ্ছে কি অমিত্রাক্ষর ছন্দ নামে একটা ছন্দ তিনি কি করেছিলেন বাংলা সাহিত্যে নতুন ভাবে সৃষ্টি করেছিলেন, এজন্য তাকে এই অমিত্রাক্ষর ছন্দের কি বলা হয়? জনক বলা হয়। 3 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কপোতাক্ষ নদ কবিতার সতত হেনদ তুমি পড়ো মোর মনে, এই পংক্তিটির মধ্যে কোন ভাবটি ফুটে উঠেছে? স্বদেশ প্রেম, ভ্রান্তির চলনা, স্মৃতি কাতরতা, মায়ের স্নেহ ডোর। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি এখানে স্বদেশ প্রেম এর স্মৃতি কাতরতা। অর্থাৎ স্মৃতি কাতরতা মানে কি? মানে তার শৈশবের যে বিষয়টা, শৈশবের যে স্মৃতিগুলো সেগুলো তার চোখের সামনে ভেসে উঠতেছে। কিন্তু ওই কবিতার যে মূল ভাব, মূল জিনিসটা হচ্ছে স্বদেশ প্রেম বা দেশপ্রেম। যদি কবিতার মূল জিনিসটা যদি জিজ্ঞেস করা হয় তখন তোমাকে স্বদেশ প্রেম দিতে হবে। কিন্তু এই যে লাইন সতত হেন তুমি পড়ো মোর মনে, এখানে স্মৃতি কাতরতার যে বিষয়টা এটা স্পষ্ট হয়েছে। 4 নম্বর কপোতাক্ষ নদ কবিতায় কবির কাছে মায়া মন্ত্র ধ্বনি হলো কপোতাক্ষ নদের চির চলমানতা, কল কল শব্দ, দুগ্ধ রূপ স্রোত এবং হচ্ছে অম্লান স্মৃতি। সঠিক উত্তর হচ্ছে কল কল, মানে যে জলের যে একটা কলকল শব্দ আছে, পানির যে একটা কলকল শব্দ আছে, সেই শব্দকে তিনি কি করেছেন মায়া মন্ত্র ধ্বনি হিসেবে সম্বোধন করেছেন কপোতাক্ষ নদ এই কবিতার মধ্যে। আর কি হে হবে দেখা, তাহলে কবি এখানে কি বলছেন? কপোতাক্ষ নদের সাথে কি তার কি আর কখনো দেখা হওয়ার সম্ভাবনা আছে? তাহলে এই কপোতাক্ষ নদ লিখেছেন তিনি কোথায়? ফ্রান্সের যে বার্সাই নগরীতে বসে তিনি এই কপোতাক্ষ নদটা তিনি লিখেছিলেন। তাহলে এখানে আর কি হে হবে দেখা, এতে কি প্রকাশ পেয়েছে? স্মৃতি, আকাঙ্ক্ষা, সংশয় এবং হচ্ছে প্রহসন। আর কি দেখা হবে কিনা এরকম একটা সংশয় বা দ্বিধা এখানে প্রকাশ পেয়েছে, স্মৃতি নয়, আকাঙ্ক্ষাও নয়। তাহলে কি হবে? সংশয়। সঠিক উত্তর হবে। 6 নম্বর প্রশ্ন কপোতাক্ষ নদ কবিতার অষ্টকের মিল বিন্যাস কি? অষ্টক মানে প্রথম ভাগ। আমরা জানি এই যে চতুর্দশপদী কবিতা বা সনেটের মধ্যে দুটা অংশ থাকে। একটা হচ্ছে প্রথম অংশকে, প্রথম 8 লাইনকে বলে অষ্টক, শেষের 6 লাইনকে বলে ষষ্ঠক। তাহলে অষ্টকের মধ্যে যে অন্তমিল, অন্তমিল মানে শেষের যে একটা মিল বিন্যাস থাকে কবিতার মধ্যে বা ছন্দ আমরা যেটাকে বলি, তাহলে এই অন্তমিলটা কি কি ছিল? সেটা হচ্ছে খ খ ক খ খ ক। তাহলে প্রথমটা হবে না, আমাদের সঠিক উত্তর হবে এখানে ঘ নাম্বারটা। খ খ ক খ ক খ খ খ। এটাই হচ্ছে আমাদের অন্তমিল, বিশেষ করে কোনটার? আহ, অষ্টকে দেখা যাচ্ছে এখানে 8টা বর্ণ আছে। কয়টা বর্ণ আছে? 8টা বর্ণ আছে। তাহলে অষ্টম লাইনের 8টা বর্ণ। তাহলে দেখো 7 নম্বর কপোতাক্ষ নদ কবিতায় স্মৃতি কাতরতার আবরণে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? অতুজ্জ্বল দেশপ্রেম, শৈশব স্মৃতি, নদীর প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি মমতা। সঠিক উত্তর হচ্ছে আমরা বলেইছি প্রথমে এই কবিতার মূল বিষয়টা হচ্ছে কি দেশপ্রেম বা স্বদেশপ্রেম। 8 নম্বর প্রশ্ন একটা বহুপদী প্রশ্ন, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোত রূপে তুমি জন্মভূমি স্তনে। পঙ্ক্তিদ্বয়ের ফুটে উঠেছে কি দেশপ্রেম, স্মৃতি কাতরতা, হৃদয়ের কাতরতা। সঠিক উত্তর হচ্ছে দেশপ্রেম, স্মৃতি কাতরতা এবং হৃদয়ের কাতরতা। স্মৃতি কাতরতা আর হৃদয়ের কাতরতা মানে কি? আমরা কাতর স্বরে আমরা আবেগ ঘন বিষয় কোন থেকে পাই? স্মৃতি থেকে পাই, হৃদয় থেকে আমরা সেটা প্রকাশ করি। 9 নম্বর উদ্দীপকটি পড়ে 9 ও 10 নং প্রশ্নের উত্তর দিতে হবে, সুতরাং আমাদের ভালো করে উদ্দীপকটা পড়তে হবে। নম 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 সুন্দরী মম জন্ম জননী ভঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি। উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার কোন ভাবটি ধরা পড়েছে? দেশপ্রেম, স্মৃতিকাতরতা, মিনতি, সংশয়। তাহলে নম নম সুন্দরী মম জননী বঙ্গভূমি। তাহলে বঙ্গভূমির যে আমার দেশের যে একটা কি রূপ বর্ণনা, দেশের যে স্মৃতি কাতরতার মাধ্যমে দেশের যে প্রতি ভালোবাসার যে একটা বিষয় এটা প্রকাশ করছে। জননী মানে এখানে মাকে বোঝাচ্ছে না, জননী মানে এখানে দেশকে বোঝাচ্ছে, আমাদের ভূমিকে বোঝাচ্ছে যে এই ভূমিতে আমার জন্ম হয়েছে। তাহলে এখানে কপোতাক্ষ নদের যে বিষয়টা এখানে স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে দেশপ্রেম। এরপর 10 নম্বর সাদৃশ্যপূর্ণ ভাবটি প্রকাশ পেয়েছে কোন চরণে? আর কি হে হবে দেখা, গাবে বঙ্গজনের কানে, দুগ্ধ স্রোতরূপে তুমি জন্মভূমি স্থানে, সতত হেনত তুমি পড়ো মোর মনে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে দুগ্ধ স্রোতরূপে তুমি জন্মভূমি স্থানে।
11 নম্বর, গোলাম মোস্তফা কত সালে জন্মগ্রহণ করেছেন? 1893, 1895, 1896, 1897। তাহলে গোলাম মোস্তফা জন্মগ্রহণ করেছেন 1897 সালে। কত সালে? 1897 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। 12 নম্বর আমরা দেখতে পাচ্ছি বিশ্বকবি গোলাম মুস্তফা। বিশ্বকবি গোলাম মুস্তফার কোন ধরনের রচনা? তাহলে বিশ্বকবি, সরি বিশ্বনবী, বিশ্বকবি না, বিশ্বনবী মানে আমাদের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। তাহলে এটা কোন ধরনের? এটা কি উপন্যাস? না, কখনোই উপন্যাস নয়। এটা কি জীবনী, কাব্যগ্রন্থ না প্রবন্ধ? এটা হচ্ছে জীবনী হবে। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যে একটা তিনি গ্রন্থ লিখেছেন বা একটা রচনা লিখেছেন, গ্রন্থ হবে না, রচনা লিখেছেন, সেটাকে আমরা বলতে পারি একটা জীবনী। 13 নম্বর, জীবন বিনিময় কবিতায় দুরন্ত, কি বললো? দুরন্ত রোগ বলতে কি বোঝানো হয়েছে? মরণ ব্যাধি, শোয়াচ্ছে, চঞ্চল ব্যাধি, সামান্য অসুখ। দেখো, দুরন্ত মানে অনেকটা গতিশীল, সেটা হচ্ছে মরণ ব্যাধি হবে, একটু মারাত্মক বা ডেঞ্জারাস লেভেলের একটা রোগ। যে রোগে আক্রান্ত হওয়া মানেই হচ্ছে তোমার মৃত্যু অবধারিত, এটা ধরা যায়। 14 নম্বর প্রশ্ন, হুমায়ুনের মুমূর্ষু অবস্থা বোঝাতে কোন উপমাটি ব্যবহার করা হয়েছে? জীবন প্রদীপ, অস্তরবীর প্রায়, নিষ্ঠুর নীরবতা, উষার পূর্বাভাস। তাহলে সঠিক উত্তর হচ্ছে অস্তবীর প্রায়। অস্তবীর প্রায় এটাই হচ্ছে কি বোঝানো হয়েছে। 15, তিমির। তিমির অর্থ হচ্ছে রাত, রাতের মানে রাতের বোঝাচ্ছে। তিমির রাতের তোরণে তোরণে, উষার পূর্বাভাস। হুমায়ুনের রোগ মুক্তির লক্ষণ, বাবরের শান্ত অঞ্চল মন, বাবরের প্রার্থনা কবুল হওয়া, বাবরের প্রার্থনা কবুল হওয়া। তারপর হচ্ছে এখানে সঠিক উত্তর হচ্ছে কি হুমায়ুনের রোগ মুক্তির লক্ষণ, মানে হুমায়ুনের যে হুমায়ুনের বাবা বাবর তার জন্য প্রচুর প্রার্থনা করেছেন, প্রার্থনা করার মাধ্যমে সৃষ্টিকর্তা দোয়া কবুল করেছেন এবং যে হুমায়ুন কি হন, রোগ মুক্ত হন, সেটা দ্বারা বোঝাচ্ছে এই তিমির রাত্রে তরুণে তরুণে উষার পূর্বাভাস, মানে রোগ মুক্তির যে আভাস, সেই লক্ষণটা পরিলক্ষিত হচ্ছে। 16 নম্বর, জীবন বিনিময় কবিতায় তীক্ষ্ণ অস্ত্রের মতো অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? অস্তবীর, ফুখারি, শ্যালসম এবং সুপ্তমগ্ন। সঠিক উত্তর হচ্ছে কি শ্যালসম, এটার অর্থ এটা। 17, তিমির রাতের তোরণে উষার পূর্বাভাস পংক্তিটিতে প্রতিফলিত হয়েছে সূর্যোদয়, আশার আলো। সূর্য উদয় কখনোই হতে পারে না, এখানে আশার আলো হবে। হুমায়ুনের রোগ মুক্তির লক্ষণ। তাহলে আমরা সঠিক উত্তর নিব 2 এবং 3। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কোনটা? এই গ নাম্বারটা। ওকে। 18, জীবন বিনিময় কবিতার মূল কথা কি? পিতৃস্নেহ, এটা ঠিক। মরণের পরাজয়, বাবরের অমরত্ব। সঠিক উত্তর কিন্তু 1, 2, 3। 19, নিচের উদ্দীপকটি পড়ে 19 এবং 20 নম্বর প্রশ্নের উত্তর দাও। ছোট করে গড়, বেড়ার ফাঁকিতে আসিতেছে শীতের বায়ু, শিওর বসিয়া মনে মনে মাথা গণিতেছে ছেলের আয়ু। উদ্দীপকের জীবন বিনিময় কবিতার কোন বিষয়টি ফুটে উঠেছে? সংখ্যা, নিষ্ঠুরতা, কোমলতা এবং হচ্ছে অহমিকা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি সংখ্যা, মানে সন্তান হারানোর সংখ্যায়। সম্রাট বাবর তার সন্তান হুমায়ুনকে হারানোর যে বেদনায়, সেই বেদনায় তিনি সিক্ত হয়েছেন। আর এদিকে এটা জসীমউদ্দীনের একটা কবিতার একটা অংশ। জসীমউদ্দীনের কবিতার অংশ, মা, হ্যাঁ, মানে গরিব ঘরের মা তার সন্তানের জন্য যে ওষুধ কিনতে পারতেছে না, চিকিৎসা খরচ তিনি জোগাড় করতে পারতেছে না, এদিকে সন্তানের মরণ অবস্থা, সেই মায়ের যে সন্তান হারানোর যে সংখ্যা, ঠিক তেমনি করে বাবরেরও কি সন্তান হারানোর যে সংখ্যা, সেই সংখ্যাটা এখানে কি হয়েছে সুস্পষ্ট ভাবে আমরা দেখতে পাচ্ছি। 20 নম্বর, উদ্দীপকের সাথে জীবন বিনিময় কবিতার যে পংক্তিগুলোর মিল রয়েছে, পুত্র তাহার হুমায়ুন বুঝিবাছেন এবার, আর জীবন প্রদীপ নিবিয়া আসিতেছে অস্তবীর প্রায়, মুখর হইয়া উঠিল তাদের সেই নিষ্ঠুর নীরবতা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2, মুখর হইয়া উঠিল তাদের নিষ্ঠুর নীরবতা, এটা না। তাহলে 1 এবং 2 কে আমরা সঠিক উত্তর নিব। 11, ওমর ফারুক কবিতায় কোন নামাজের উল্লেখ আছে? জোহর, মাগরিব, ফজর, এশা। সঠিক উত্তর হচ্ছে কি এশার নামাজের এখানে কি আছে? উল্লেখ আছে। 22 নম্বর, এশার আজানের মধ্য দিয়ে কবি কোন স্মৃতি স্মরণ করেছেন? পাপিয়ার ডাক, চকরি ডাক, মুয়াজ্জিনের কণ্ঠ, ওমরের আহ্বান। সঠিক উত্তর হচ্ছে ওমরের আহ্বান। হ্যাঁ, এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের 23 নম্বর প্রশ্নটি, কবি কিসের মাধ্যমে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করেছেন? মুনাজাত, চোখের পানি, জিকির, তাকবীর। সঠিক উত্তর হচ্ছে তিনি চোখের পানি দিয়ে স্মরণ করেছেন। 24, হযরত ওমরের উপাধি কি ছিল? হযরত ওমরের উপাধি ছিল হচ্ছে আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন, এটাই হচ্ছে ওনার উপাধি ছিল। 25, ওমর ফারুক অর্ধ পৃথিবী কিসে বসে শাসন করেছেন? সিংহাসনে বসে নাই, চেয়ারে বসে নাই, এবং হচ্ছে দুলার তখ্ত এবং হচ্ছে গদি। সঠিক উত্তর হচ্ছে এখানে দুলার
তখ্ত এটাতে বসে তিনি শাসন করেছেন। হযরত ওমর ফারুক রহমতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রাসাদ কিসের তৈরি ছিল? খেজুর পাতার তৈরি। কিসের তৈরি? খেজুর পাতার তৈরি ছিল। খুবই, যদিও অনেক পুরো পৃথিবীর শাসক ছিলেন, তবে তিনি একেবারে অনাড়ম্বর জীবন যাপন করতেন। তুমি জিতে গিয়ে বড় হতে চাও, তুমি জিতে গিয়ে বড় হতে চাও, এখানে কাকে বড় হওয়ার কথা বলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি, ভৃত্য এবং হচ্ছে অষ্ট, তাহলে সত্য হচ্ছে ভৃত্য। 28, কে বিশ্ববিজয়ী বীরদের সাথে একটু টলেনি? খালিদ ইবনে ওয়ালিদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, হযরত আলী, খালিদ ইবনে ওয়ালিদ। এবং 29, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে সন্তানকে মদ্যপানের অপরাধে শাস্তি দিয়েছেন তার নাম কি? আমরা যে তার নাম হচ্ছে শাহামা। আবু শাহামাকে তিনি এই মদ্যপানের জন্য নিজের ছেলে হয়েও তাকে তিনি কি করেছেন? শাস্তি দিয়েছেন। 30, একটিমাত্র পিরান কাছিয়া শুকায়নি তাহা বলে রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে। এটি কার দৃষ্টান্ত? হযরত ওমর। হযরত ওমরের কি দৃষ্টান্ত এটি? 31, এখানে এখন থেকে আমাদের শুরু হচ্ছে সেই দিনে এই মাঠ। বেলা অবেলা কাল বেলা কার গ্রন্থ? বেলা অবেলা কাল বেলা সত্যেন্দ্রনাথ দত্ত না জীবনানন্দ দাশের। কার? জীবনানন্দ দাশের এটা গ্রন্থটা। 32, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। এখানে মাঠ বলতে কি বোঝানো হচ্ছে? প্রকৃতিকে। মাঠ বলতে কি? প্রকৃতিকে বোঝানো হচ্ছে। এরপর হচ্ছে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এতে প্রকাশ পেয়েছে প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির রহস্যময়তা, মানুষের স্বপ্নময়তা, প্রকৃতির শাশ্বত রূপকে এখানে স্পষ্ট করা হচ্ছে। এরপরে 34, আমি তো মরে যাব রেখে যাব সবই গানের কথায় সাথে সেই দিনে মাঠ কবিতার কোন ভাবের সংহতি আছে? মৃত্যু চেতনা, প্রকৃতির বহমানতা, মানুষের স্বপ্নময়তা, কৃত্রিমতার ধ্বংস, মৃত্যু চেতনার সাথে এখানে মিল রয়েছে। এরপর হচ্ছে কবি শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলেছেন? কবি শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলেছেন? কদম ফুল, চালতা ফুল এবং শিউলি ফুল। আবার তারপর হচ্ছে হিজল ফুল, সেখানে বলেছেন তিনি চালতা ফুল ভেসে যাওয়ার কথা। এরপর 36 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এশিরিয়াদুল আজ বলতে কবি কি বুঝিয়েছেন? প্রকৃতির চিরন্তন এবং সময় বহমান, প্রকৃতি অনিবার্য, সভ্যতা ক্ষণস্থায়ী। তাহলে এই যে এশিরিয়াদুল আজ, এই এশিরিয়া এটা হচ্ছে পুরাতন একটা সভ্যতার একটা কথা এখানে উল্লেখ করা হয়েছে। এই সেই সভ্যতা কালের অবর্তমানে, কালের প্রেক্ষিতে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? ধ্বংস হয়ে যাচ্ছে। নতুন সভ্যতা, নতুন জগৎ পৃথিবীর বুকে স্থান পাচ্ছে, নতুন কিছুই পৃথিবীর বুকে সৃষ্টি হচ্ছে। সেই দিন এই মাঠ কবিতা কোন চরণের সভ্যতা ক্ষণস্থায়ী বোঝানো হয়েছে? এশিরিয়া ধুলো আজ, এশিরিয়া ধুলো হয়ে গেছে, কি হয়েছে? এইটার দ্বারা। আমাদের 38, সেই দিন এই মাঠ কবিতার মূল ভাবটা কি? মানব সভ্যতার পরিণতি, প্রকৃতির সৌন্দর্য নশ্বর, জীবাত্মা রহস্যময়, প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী। সঠিক উত্তর কি? প্রকৃতির সৌন্দর্য কখনো হারায় না। এই যে পৃথিবীতে আমরা মানব জাতি যত প্রাণীকুল আছে সবকিছুর হচ্ছে কি হতে পারে? ধ্বংস হতে পারে, কিন্তু এই সৃষ্টিকর্তার যে প্রকৃতি, যে যে জড়, যে প্রকৃতির যে জগৎ, যে সৌন্দর্য, সেই সৌন্দর্য পৃথিবীতে সেই আদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে ততদিন এটার অস্তিত্ব বিরাজমান থাকবে। আমাদের এখানে 39, কিন্তু এখানে এই উদ্দীপকটা পরে আমরা 39 এবং 40 নম্বর প্রশ্নে কি করব? উত্তর করব। চলো। একদিন খোয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে আর, জানি হৃদয়ের পথ চলা শেষ হলো সেই দিন, গিয়েছে যে শান হিম ঘরে। উদ্দীপকের ভাবের সঙ্গে নিচের কোন চরণের মিল রয়েছে? সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। নাগরিকের পৃথিবীতে এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এসেরা ধুলো আজ বেবিলন একদিন কুয়াশার এই মাঠ আমারে পাবে কেউ খুঁজে। তাহলে এখানে মূলত প্রকৃতির সাথে যে একটা মানুষের একাত্মতা, সেটার সাথে যে আমার যে একটা পরিণতি প্রকৃতি থেকে যাবে, এখানে বলছে একদিন কুয়াশা এই মাঠে আমাকে পাবে না, এই দিন এই কুয়াশার মাঠে আমাকে তুমি পাবে না। কিন্তু আমাকে পাবে না ঠিক আছে, কিন্তু আরেকজন তো সেই কুয়াশাকে পাবে, মানে আমাকে তুমি পাবে না, কিন্তু কুয়াশার মধ্যে কুয়াশা টিকি থাকবে, আমি থাকবো না, কুয়াশা টিকি থাকবে। তাহলে সেটার দ্বারা কি এশিরিয়া দুলো আজ বেবিলন ছাই, মানে এশিরিয়া এবং বেবিলন সভ্যতা যে আজকে ধ্বংসপ্রাপ্ত অবস্থা, ছাই হয়ে গেছে, উড়ে গেছে। ছাই মানে উড়ে যাওয়া, পোড়া পোড়া জিনিসের কোনো যে পোড়া জিনিসের যে অংশটা সেটাকে আমরা ছাই বলি। তাহলে সেই ছাইয়ের মতো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। উদ্দীপক ও সেদিন এই মাঠ কবিতায় প্রকাশ পেয়েছে মানুষের স্বপ্নের অমরত্ব, মানুষের স্বপ্নের অমরত্ব, জীবনের ক্ষণস্থায়িত্ব এবং পৃথিবীর সৌন্দর্যের অবিনশ্বরতা। এখানে সঠিক উত্তর আমরা নিতে পারবো, প্রথমটা নিতে পারবো, জীবনের ক্ষণস্থায়িত্ব এটার এখানে প্রকাশ পায় না। পৃথিবীর সৌন্দর্যের অবিনশ্বরতা এটাকে আমরা নিতে পারবো।
বৃষ্টি। কবি ফররুখ আহমেদ কাব্য সৃষ্টিতে প্রেরণা জাগিয়েছে নাগরিক জীবন, পল্লী প্রকৃতি, ইসলামী আদর্শ এবং ঐতিহ্য এটার মাধ্যমে। 42 বৃষ্টি কবিতায় মেঘনার কোথায় আবাদি গ্রাম, তীরে, দুই পার্শ্বে এবং কাছাকাছি হবে, কি হবে, কাছাকাছি হবে, মেঘনার কাছাকাছি। কিন্তু পদ্মা মেঘনা যখন এই কথাটা বলবে তখন পদ্মা মেঘনার কোথায় আবাদি গ্রাম, সেটা হচ্ছে দুই পাশে, পদ্মা মেঘনার দুই পাশে কি আবাদি গ্রাম রয়েছে। এরপরের প্রশ্ন, কবি বিদ্যুৎকে কার সঙ্গে তুলনা করেছেন? কবি বিদ্যুৎকে কন্যার সঙ্গে, পরীর সঙ্গে তুলনা করেছেন। কার সাথে? বিদ্যুৎকে তিনি পরীর সাথে তুলনা করেছেন। এরপর তৃষিত বন জেগে উঠেছে কেন? তৃষিত বন জেগে উঠেছে কেন? বর্ষণের সুর শুনে বিদগ্ধ আকাশ থেকে বৃষ্টির প্রতীক্ষা করে পুবের হাওয়া ভেসে। তাহলে তৃষিত বন জেগে উঠেছে কি কারণে? তৃষিত বন জেগে উঠেছে বর্ষণের সুর শুনে, বৃষ্টি হবে, বনে আবার সৌন্দর্য ফিরে পাবে। 46 সওয়ার অর্থ ঘুরে বেড়ানো, বয়ে চলা, বেশে বেড়ানো এবং আরোহী, সঠিক উত্তর কি আরোহী। 47 ফররুখ আহমেদকে কাব্য সৃষ্টিতে অনুপ্রেরণা জুগিয়েছে ইসলামী আদর্শ, ইসলামী সংস্কৃতি, ইসলামী ঐতিহ্য। সঠিক উত্তর ইসলামী সংস্কৃতি এবং ইসলামী ঐতিহ্য। 48 বৃষ্টি কবিতায় প্রতিফলিত হয়েছে বর্ষার আগমনের, প্রকৃতিতে প্রাণের সঞ্চার, বিচিত্র অনুষঙ্গের মাঝে বর্ষার সৌন্দর্য, মানবের বর্ষণমুখর দিনের প্রভাব। সঠিক উত্তর 1, 2, 3 তিনটাই এখানে উল্লেখ হয়েছে। 39 নিচের উদ্দীপকটি পরে 39 এবং 50 নং 49 এবং 50 নম্বর প্রশ্নের উত্তর দাও। আজি ঝরু ঝরু মুখর বাদল দিনে, জানিনি কিছু তো কেন যে মন লাগে না। উদ্দীপকের ভাবটি কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? সেটা বৃষ্টি হবে। 50 সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো বর্ষার দিনে মানসিক অবস্থা, বিরহ কাতর মন, সুখময় অতীতের রুমতন। সঠিক উত্তর আমরা নিতে পারি 1 এবং 2, সুখময় অতীতের রুমতন নয়, 1 এবং 2 কে আমরা সঠিক নিব। 51 কবি আহসান হাবীবের কবিতায় কিসের বিরুদ্ধে বক্তব্য ফুটে উঠেছে? তিনি কিসের বিরুদ্ধে বক্তব্য দিতেন? শোষণ এবং অনাচার, সামাজিক বৈষম্য, সাম্প্রদায়িকতা এবং পরাধীনতা। সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। আমি কোনো আগন্তুক নয় কবিতায় উল্লেখিত মাছরাঙা কোন গাছে বসে আছে? জামরুল, ডুমুর এবং হিজুল। সঠিক উত্তর ডুমুর গাছে বসেছিল। আমি ছিলাম এখানে, এখানে বলতে কি কবি কোথায় বোঝানো হচ্ছে? বাঁশবাগানকে নিষিদ্ধ আছে, একে স্বদেশকে বোঝানো হচ্ছে। কাকে? স্বদেশকে বোঝানো হচ্ছে। এখানে থাকার মানে সর্বত্র থাকা, স্বদেশের সান্নিধ্যে সর্বব্যাপকতা, স্বদেশের অনুভবে বিহবলতা, স্বদেশ প্রেমের আকুলতা, স্বদেশের সবকিছুই জানা স্বদেশের সান্নিধ্যে সর্বব্যাপকতা, এটাই এখানে বোঝানো হয়েছে। আমি কোনো আগন্তুক নয় কবিতায় উল্লেখিত বাতাসকে ক্লান্ত, স্নিগ্ধ, স্থির, জলজ। তাহলে জলজ বাতাস। কি বাতাস? জলজ বাতাস। কবি আহসান হাবীবের শরীরে কি লেগে আছে? কবি আহসান হাবীবের শরীরে মাটির সুবাস। কি? মাটির সুবাস লেগে আছে। কি? মাটির সুবাস লেগে আছে। এরপরে 57 নিশিন্দা শব্দের অর্থ কি? নিশিন্দা শব্দের অর্থ গ্রামীণ এক ধরনের গাছ। গ্রামীণ এক ধরনের গাছ বলে একটা নিশিন্দা বলা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অন্য কিছু মনে করতে পারি। 58 আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। এই পংক্তিতে দ্বারা প্রকাশ পেয়েছে দেশপ্রেমের গভীরতা, দুলবারের সঙ্গে সখ্যতা, জন্মভূমির সঙ্গে একাত্মতা। সঠিক উত্তর আমরা কি করতে পারি? 1 এবং 3 দুলবারের সাথে সখ্যতা, এটা কখনো হতে পারে না। 1 এবং 3 এখানে ছিল। এবং এখন আলোচনা করব 59 নিচের উদ্দীপকটি পড়ে 59 এবং 60 নম্বর প্রশ্নের উত্তর দাও। এই যে দেখো নীল নোয়ার সবুজ গেরাগা, কলার পাতা দোলায় চামর শিশির ধোয়া পা। খুব সুন্দর না? উদ্দীপকটি নিচের কোন কবিতার সাথে অধিক সাদৃশ্যপূর্ণ? আমি কোনো আগন্তুক নয়। 60 উদ্দীপকের সাথে কবিতাটির সাদৃশ্যপূর্ণ দিক গ্রামের সাথে মানুষের নিবিড় সম্পর্ক। হ্যাঁ, গ্রামে যাওয়ার জন্য মানুষের ব্যাকুলতা, প্রকৃতির চেনা রূপের সাথে অস্তিত্বের বন্ধন। তাহলে 1 এবং 3 তিনটাই আমাদের সঠিক উত্তর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কার কপাল ভাঙলো? সখিনা বিবির, কিশোরী হরিদাসের এবং সখিনা বিবির মোল্লা বাড়ির বৌসালে সখিনা বিবির কপাল ভাঙলো। এবং সখিনা বিবির কপাল ভাঙলো এই কথা দিয়ে যারা কি বোঝানো হয়েছে? কপালে আঘাত লাগা, হ্যাঁ, বাড়ি পড়ে যাওয়া, সম্ভ্রম হারানো, বিধবা হওয়া। তাহলে সম্ভ্রম হারানো। 63 শীতের সিঁদুর মুছে গেল কার? হরিদাসীর। শীতের সিঁদুর মুছে গেল কার? হরিদাসীর শীতের সিঁদুর মুছে গেল। এরপর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় শহরের বুকে জলপাই রঙের ট্রাং তুলনা করা হয়েছে কিসের সাথে? দানবের সাথে। জলপাই রং দানবের সাথে তুলনা করা হচ্ছে। দানবের মতো চিৎকার করতে করতে জলপাই রঙের
ট্রাঙ্ক শহরে ঢুকলো, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। কবিতায় খই ফোটালো কি? খই ফোটালো হচ্ছে প্রচন্ড গুলিবর্ষণ, প্রচন্ড গুলিবর্ষণ এখানে বোঝানো হচ্ছে। এরপর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় শাহবাজপুরে জোয়ান কৃষককে কেষ্ট দাস, সগির আলী এবং রুস্তম শেখ মতলব মিয়া। সঠিক উত্তর হচ্ছে সগির আলী হচ্ছে। 67, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় সগির আলী কে ছিলেন? শাহবাজপুরের জোয়ান কৃষক। সগির আলী কে ছিলেন? শাহবাজপুরের জোয়ান কৃষক, মেঘনা নদীর দক্ষ মাঝি জেলে বেড়া সাহসী লোক, ঢাকার রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা। তাহলে শাহবাজপুরের জোয়ান কৃষক ছিলেন সগির আলী। মেঘনা নদীর দক্ষ মাঝিকে, মেঘনা নদীর দক্ষ মাঝি হচ্ছে রুস্তম শেখ কে, সরি মতলব মিয়া, সরি কে, মেঘনা নদীর দক্ষ মাঝিকে মতলব মিয়া। 69, অবুজ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর, এই চরণে প্রকাশ পেয়েছে বর্বরতা, নৃশংসতা, বিশ্বাসঘাতকতা। না, 1 এবং 2 হবে। কি হবে? 1 এবং 2 হবে। বিশ্বাসঘাতকতা কখনোই নয়। 70, এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা পংক্তিতে প্রকাশ পেয়েছে মুক্তির আকাঙ্ক্ষা, দৃঢ় প্রত্যয়, প্রতিশোধের স্পৃহা। 1 এবং 2, প্রতিশোধের স্পৃহা এখানে পায় নাই, 1 এবং 2 এখানে সঠিক উত্তর। এরপরে 71, কবি আল মাহমুদের প্রকৃত নাম কি? কবি আল মাহমুদের প্রকৃত নাম হচ্ছে মীর আব্দুস শুকুর। মীর আব্দুস শুকুর, আব্দুস শুকুর, আব্দুল নয়, আব্দুস শুকুর, এটাই হচ্ছে তার পূর্ণ নাম। এবং বুনো হাঁসের ঝাঁক ভেসে যায় কি কারণে? বৈশাখের বাতাসে, শীতের বাতাসে, ঝড়ো বাতাসে এবং ধমকা হাওয়ায় বৈশাখের বাতাসে ভেসে যায়। বৈশাখ কবিতায় হে দেবতা বলতে কবি কাকে বোঝাচ্ছে? বৈশাখের জটকে, ঘূর্ণিঝড়কে, পবনকে, পবনকে তিনি বুঝিয়েছেন। পবন মানে বাতাস। হে মহাবীর হনুমানের পিতা তুমি, এখানে পিতা বলতে মেঘকে, ইন্দ্রকে, উর্মিকে, বাতাসকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে বাতাসকে তিনি বুঝিয়েছেন। বৈশাখকালের বাতাসকে। বৈশাখ কবিতায় কবিদের মহারাজাকে, কবি বৈশাখকালের কবিতায় কবিদের মহারাজা বলেছে রবি ঠাকুরকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে। এবং হচ্ছে পরবর্তী আমরা 76 নম্বর প্রশ্ন দেখি। বৈশাখ কবিতায় কবি আল মাহমুদের কি প্রকাশ পেয়েছে? বৈশাখ কবিতায় কবি আল মাহমুদের আশঙ্কা, অনুরাগ, আক্ষেপ এবং হচ্ছে অনুযোগ। কি হবে? বৈশাখ কবিতায় প্রকাশ আশঙ্কা, অনুরাগ, আক্ষেপ এবং হচ্ছে অনুযোগ। সঠিক উত্তর হচ্ছে আক্ষেপ প্রকাশ পেয়েছে। 77, বৈশাখী জড়ু বাতাসের প্রতি কবির অভিযোগ কারণ? মাঝের পালের দড়ি ছেঁড়া, মাঝের নৌকা ভাঙার, শ্বাসের বিটে উড়িয়ে গুড়িয়ে দেওয়ার। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। আমাদের এর পরবর্তী প্রশ্ন, বৈশাখ কবিতায় কবি বৈশাখী বাতাসকে সম্বোধন করেছেন মহাপ্রতাপশালী, মহাপ্রতাপশালী দেবতা হিসেবে এবং নিষ্ঠুর হিসেবে। তাহলে সঠিক উত্তর আমরা 3টাই নিব। তাহলে 79 এবং 80 এই উদ্দীপকটি পরে আমরা উত্তর করতে পারবো। ঘূর্ণিঝড় মোখা পাথরঘাটা উপজেলায় আঘাত এনে মুহূর্তের মধ্যে লন্ডভন্ড করে দেয় কয়েকশো ঘর বাড়ি ও গাছপালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, অর্ধশতাধিক পরিবারের ক্ষয়ক্ষতি হয় এই ঝড়ে। উদ্দীপকের ঘূর্ণিঝড় মুখার রূপ বুট বইয়ে কোন কবিতার সঙ্গে সঙ্গতিপূর্ণ? বৈশাখ কবিতার সাথে সঙ্গতিপূর্ণ। এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। উদ্দীপকের বর্ণনায় আলোচ্য কবিতায় যে বিষয়টি ফুটে উঠেছে তা হলো কালবৈশাখীর তাণ্ডব, বৈশাখের বিধ্বংসী রূপ, বৈশাখের শান্ত রূপ। বৈশাখের শান্ত রূপ হবে না। 1 এবং 2 আমরা এখানে সঠিক উত্তর নিব। তাহলে আমরা দেখো কি পেয়েছি, 1 এবং 2। আশা করছি তোমরা এই যে আমরা অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করছি, ইনশাআল্লাহ তোমরা যদি এগুলো ভালো করে দেখো এখান থেকে তোমরা কমন পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। সেই জন্য তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, মনোযোগ দিয়ে শুনবা এবং নিজের প্রতি বিশ্বাস রাখবা। আশা করি আল্লাহ চাইলে এবং তোমার প্রচেষ্টা থাকলে ইনশাআল্লাহ তুমি ভালো রেজাল্ট করতে পারবা। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো সাজেশন নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।